ঘড়ির কাঁটা বলছে 9:30 আর এই সময়টা সঙ্গে স্পেশালিস্টের। আপনি জানেন বুধবার মানেই আপনার মনের মধ্যে সারা সপ্তাহে যে কোনো একটা বিষয় নিয়ে নিশ্চয়ই কিছু না কিছু প্রশ্ন জমেছে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু মৌসুমী আর মনীষা স্টুডিওর এ প্রান্তে চলে এসেছে এবং সঙ্গে নিয়ে এসেছে একজন স্পেশালিস্ট। একদমই তাই। সঙ্গে স্পেশালিস্ট মানে স্পেশালিস্ট তো আমাদের সাথে থাকবেই। আজকের কি বিষয় নিয়ে আমাদের আজকের সঙ্গে স্পেশালিস্ট সেটা জানার জন্য যারা ফেসবুক দেখে নিয়েছেন, আমি জানি যারা অধীর আগ্রহে থাকেন যে এই সপ্তাহে কে আসবেন, কি নিয়ে কথা হবে, তারা ফেসবুকটা ফলো করে নিয়েছেন। আমাদের 100.1 FM গোল্ডের পেজে অলরেডি পোস্টার পড়ে গিয়েছে অনেকক্ষণ আগে। সেখান থেকে আপনারা দেখে নিয়েছেন যে আজকের আমাদের যে বিষয় নিয়ে কথা সেটা হচ্ছে সাইবার নিরাপত্তার খুঁটিনাটি, যেটা কিনা আজকালকার দিনে মানে যেখানে ইন্টারনেট ছাড়া ফোন ছাড়া আমরা থাকতেই পারি না। মানে আমরা আমাদের প্রিয় মানুষ ছাড়া হয়তো থাকতে পারি মনীষা, কিন্তু ফোনটা ছাড়া কিন্তু একটা মিনিট থাকতে পারি না। প্রিয় মানুষটাই বোধহয় ফোনে পরিণত হয়েছে। আমার মনে হয় স্টুডিওর ওপ্রান্তে যারা শুনছেন আমাদের, এরকম একটা যদি ভোট করা হয় যে আপনি সকালবেলা উঠে প্রথম কোন জিনিসটা খোঁজেন, প্রত্যেকে বা বলবে কাকে দেখতে চান, প্রত্যেকে বলবে মোবাইল ফোন। ঠিক তাই। নোটিফিকেশন মানুষকে অস্থির করে তোলে, কি এলো কি এলো, মানে সারা রাতটা দেখলাম না সেটা কি। কি তো এই যে আমাদের এখনকার এই যে সোশ্যাল মিডিয়ার সময়, যেটা কিনা সবসময় আমরা অ্যাক্টিভ থাকতে চাই বা দেখতে চাই কি ঘটলো কি না ঘটলো, সেইখানে দাঁড়িয়ে সেই সোশ্যাল মিডিয়ায় কি আমাদের নিরাপত্তা কোথাও কেড়ে নিচ্ছে, নাকি আরো অন্য অনেক রকম মাধ্যম রয়েছে এই সাইবার ক্রাইমের জন্য? সেই জন্যই আজকের আমাদের সাথে স্পেশালিস্ট রয়েছেন সাম্যজিৎ মুখোপাধ্যায়, সাইবার ক্রাইম বিশেষজ্ঞ। তার থেকে আজকের বিভিন্ন ধরনের প্রশ্নের ডালি নিয়ে যেমন আমরা রয়েছি, ঠিক আপনারাও আছেন। আছেন কিভাবে? আছেন বিভিন্ন মাধ্যমে। মাধ্যমগুলো হচ্ছে ডিরেক্ট ফোন। এছাড়া প্রশ্ন করতে পারেন আমাদের যে ফেসবুকে লাইভ চলছে আকাশবাণী কলকাতা এবং 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে, সরাসরি লাইভে এসে প্রশ্ন করতে পারেন, আমরা সেই প্রশ্ন পাঠিয়ে দেবো বিশেষজ্ঞের কাছে। এছাড়া হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992, আর সরাসরি ফোন নাম্বারটা হচ্ছে 22488085। এই নাম্বারেও কিন্তু সরাসরি আপনি চলে আসতে পারেন। সরাসরি আপনি তো আসতে পারেনি, আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আজকের অতিথি সাম্যজিৎ মুখোপাধ্যায়, আপনাকে সাইবার ক্রাইম স্বাগত। বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত। একদম প্রথম যে একটা বেসিক প্রশ্ন, আমরা অনেকেই সাইবার ক্রাইম বিশেষজ্ঞ বলতেই যে প্রশ্নটা প্রথম করব, যে আমি কি করে সমস্ত কিছু ঘাঁটবো ফোন কিন্তু নিরাপদ থাকবো। একটা বেসিক প্রশ্ন একদম, যে বেসিক নিয়ম কি সাইবার সাইটগুলো ব্যবহার করা? বেসিক নিয়ম বলতে গেলে ফোনটা তো সিকিউরিটি ডিপেন্ড করে ইউজারের ওপর। তো আমি কি সাইট ভিজিট করছি, ফোনটাকে কিভাবে ইউটিলাইজ করছি, আ যে রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো রয়েছে, যেটাকে আমাদের বলা হয় সাইবারের ক্ষেত্রে ISMS পলিসি, ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম। তো সেখানে যে পলিসি বলা হচ্ছে যে আমরা যে বিভিন্ন জায়গা, যেমন হচ্ছে ফোনের যে বিভিন্ন ব্যাংকিং অ্যাপ্লিকেশন বা আমার সোশ্যাল মিডিয়া, সেখানে যে পাসওয়ার্ডগুলো রয়েছে, সেই পাসওয়ার্ডগুলো কতদিনের মধ্যে চেঞ্জ করা উচিত, সেগুলো প্রপারলি করা হচ্ছে কিনা, এটা একটা সিকিউরিটির কারণ। ২ নম্বর হচ্ছে আ কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য যেকোনো ফোনেই তার প্লে স্টোর থাকে। তো যে অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করা উচিত সেটা একমাত্র প্লে স্টোর থেকেই করা উচিত, কোনো গুগলের কোনো আননোন সাইট থেকে নয়। এছাড়াও নানা রকমভাবে যে আমরা যে ফোনে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষের সাথে কানেক্ট করছি, তার বিষয়ে আমি কতটা চিনি এবং তাকে কতটা আমি ডিজিটাল মাধ্যমে বিশ্বাস করছি, এইসব বিষয়গুলো যদি ঠিকঠাকভাবে পরিচালনা করা যায় বা নিজেকে সেই জায়গাগুলোর মধ্যে বুঝে এগোনো যায়, তাহলে নিরাপদ থাকা সম্ভব। আচ্ছা, এই যে সাইবার ক্রাইম নিয়ে আজকে আমরা কথা বলছি, হুম। ক্রাইম মানেই অপরাধ আমরা জানি। একদম। তাহলে এই যে সাইবার ক্রাইম কখন আমরা বলবো, আর কোনো ক্রাইমকে শুধু ক্রাইম কখন বলবো? মানে এখন সবকিছুই বলতে গেলে সবকিছুর সাথে ডিজিটালি কানেক্টেড থাকে, যেকোনো নরমাল কেসেও ক্ষেত্রে। যদি ডিফারেন্সটা বোঝেন, তো আমরা ক্রাইমের ক্ষেত্রে ৩ টে জিনিসকে বলি যে ডিজিটাল ক্রাইমটা কিভাবে করছে। সেটার ফার্স্ট স্টেপ হচ্ছে পিপল, দেন হচ্ছে প্রসেস, তারপর হচ্ছে টেকনোলজি। হুম। এবার আপনি যদি বলেন কিভাবে করছে, সাপোজ দেখবেন যারা ডিজিটালি প্রচণ্ড পরিমাণে ইনভলভ ইন সোশ্যাল মিডিয়া বা এদিক ওদিক, যারা সারাদিন নিজের আপডেট করছে, তারাই বিভিন্ন ধরনের এই ধরনের ফোনস কলগুলো পায়, বিভিন্ন অ্যাপ অকারণেই ডাউনলোড করছে অ্যান্ড অল। তো যারা ক্রিমিনাল, সাইবার ক্রিমিনাল, তারা কি করে প্রথমে একটা মানুষকে আইডেন্টিফাই করে। আইডেন্টিফাই কি করে করছে, সে সোশ্যাল মিডিয়াতে বাড়ির যার সাথে আছে, তার অফিস কলিগের সাথে আছে, তাদের সাথে ফটোগুলো শেয়ার করছে এবং তাদের ট্যাগও করছে। তার মানে যারা ওই প্রোফাইলে কি নিরাপদ থাকার জন্য প্রোফাইল লকিং একটা সিস্টেম দিয়েছে, সে তার প্রোফাইলটা লক করেনি। সেকেন্ড হচ্ছে সে
তার সাথে যুক্ত তার পারিবারিক যত লোকজন আছে সবাইকে শেয়ার করে দিচ্ছে, ট্যাগ করে দিচ্ছে, "এ আমার বন্ধু, এ আমার অফিস কলিগ।" তো এগুলোর মাধ্যমে কি হবে, একটা মানুষ থেকে আমি আরো ৫টা মানুষকে জানতে পারছি। এবার প্রসেসটা কি করে, যে মানুষকে ব্ল্যাকমেলিং বা তাদেরকে হ্যারাসমেন্ট যেটা শুরু করে, সেটা ওই একটা মানুষকে প্রথমে টার্গেট করার পর, যেখানে সোশ্যাল মিডিয়াতে ইজি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে সেই মানুষটা, এবং থার্ডে গিয়ে যে টেকনোলজিটা ইউজ করে সেটা হচ্ছে এই বিভিন্ন ওটিপি কেড়ে নেওয়া বা বিভিন্ন আনঅথরাইজ অ্যাপ ইনস্টল করতে পারে, যেগুলো মানুষ বিশ্বাস করে করতে শিখবে। যেমন সাধারণত আমরা এখন বেশি দেখি প্রচুর মানুষ যখন ইয়ং জেনারেশন বা এখন বয়স্ক মানুষরাও করে, যে কিছু একটা কিনতে হবে, এই জায়গাটায় অফার দিচ্ছে, বেশি কম টাকা দেখাচ্ছে, এই প্রোডাক্টটা কিনে নি, কিন্তু তার জাস্টিফিকেশানে সেই যে প্রোডাক্টটা সে কিনছে, সে আদৌ সেই ওয়েবসাইটটার মানে কোনো অথরাইজেশন রয়েছে কিনা, আদৌ সেই কোম্পানিটা করছে কিনা, সে ফ্রড কিনা, সেটা কেউ আইডেন্টিফাই করতে পারে না, এবং তার ফলে সেই অনলাইনে মানুষকে বিশ্বাস করে ফেলার পরেই কিন্তু এইভাবে মানুষকে ফাঁদে ফেলছে। তো এই পিপল, প্রসেস, টেকনোলজি, এই তিনটেকে ইউজ করছে হচ্ছে প্রসেস হিসাবে যে ক্রিমিনালরা। আগেকার দিনেও মানে ডাকাতি বা এমনিগুলো হলো সেরমভাবে হতো। আগে আমার বাড়ির টাইম, মানে আমার বাড়ির লোকেশন কোথায় সেটা আইডেন্টিফাই করা, তারপর থেকে আস্তে আস্তে কখন বাড়ির লোকজন বেরোচ্ছে সেই সেই বিষয়বস্তুগুলো চেকিং করে, এবং থার্ডে গিয়ে কত টেকনোলজি ইউজ করে বাড়ির লক ভেঙে দেওয়া, মানে কম আওয়াজে এবং কত তাড়াতাড়িতে। হুম। তো বেসিক্যালি বোথ ওয়েতে সেম হয়। আর এখন রিসেন্টলি যেটা হচ্ছে, ফিজিক্যাল যে ক্রাইমগুলো আছে সেটা সলভের জন্য কিন্তু ডিজিটালি কানেক্টেড থাকছে, কারণ সে লাস্ট কার সাথে কথা বলেছে, সে ফোনে কার সাথে কানেক্টেড, কিছু প্ল্যান আগের থেকে ডিজিটাল মাধ্যমে ঘটেছে কিনা। তো আইডেন্টিফিকেশন বা ইনভেস্টিগেশন এসবের ক্ষেত্রে কিন্তু ডিজিটাল মাধ্যমের বিষয়বস্তুগুলোও কাজ করে খুব বেশ আমাদের ক্ষেত্রে। ঠিক, মানে এমনি ক্রাইমও আজকাল সাইবার ক্রাইম, কানেক্টেড। একদম তাই, সাইবার ক্রাইমের মাধ্যমে কিন্তু আমরা সেটাকে মানে তার হুম। সমাধান পান আপনারা। একদম। আচ্ছা, সাইবার ক্রাইম তো এখন সাধারণ মানুষের কাছে একটা থ্রেডের মতো, মানে এখন তো একদম। এই ক্রাইমটাই বেশি। হুম। তো আমাদের কাছে এটা মানে কতটা বিপদপূর্ণ এই সময় দাঁড়িয়ে, আমাদের ধরা যাক পুরো ভারতবর্ষের জন্যই? না, ভারতবর্ষের ক্ষেত্রে সবাই তো এফেক্টেড হচ্ছে না। বিষয়টা কি হয়ে গেছে, মানুষ মনে করে যে আমার তো এখনো টাকা যায়নি, আমি ওইসব পাত্তা দিই না। মানে যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই, যে মানুষ কখন বোঝে, তার সাথে জিনিসটা ঘটে যাওয়ার পর। কিন্তু তার সাথে সাথে এই যে রিসেন্টলি ট্রেন্ডিং গুলো, সেগুলো থেকে কিন্তু মানুষ নিজেরা বিরত থাকে না। যে যত ট্রেন্ডিং আসে নতুন নতুন মানুষ, সেগুলো লাস্ট 2019 থেকে আমি বলছি, প্রথম সোশ্যাল মিডিয়াতে লকিং সিস্টেম আছে, প্রোফাইল লকিং অ্যান্ড অল, 2020 সালের পর থেকে, সরি। তো সেইখানে যখন দাঁড়িয়ে লকডাউনের পর যখন আস্তে আস্তে ক্রাইমটা বাড়তে শুরু করেছে, মানুষের ডিজিটালি প্রেজেন্স কিন্তু তার থেকে অনেক বেশি বেড়ে যাচ্ছে। আগে একটা মানুষ একটা স্মার্টফোন যারা ইউজ করতো, এখন আপনি দেখবেন কে 5G ইউজ করে না, কে হোয়াটসঅ্যাপ ইউজ করে না। হোয়াটসঅ্যাপ ছাড়া কোনো কমিউনিকেশন হতেই পারে না এখন মানুষের কাছে। মানে তাহলে কি ডিজিটাল মাধ্যমে প্রেজেন্স বাড়ছে। আগে লটারি বা বিভিন্ন প্রলোভনীয় যে জিনিসপত্রগুলো, এবং আমাদের প্রত্যেকের ওই স্মার্টফোনের ফোন নাম্বারগুলো আমরা বিভিন্ন জায়গায় মানে আমরা ইউজ করছি, এবং সেই নাম্বারগুলো থেকে কল আসছে, এবং আমাদের থ্রেটগুলো কিন্তু এইভাবে আসছে। এবার যদি বলা যায় আমি কিছু করিনি, আমাকে কি করে ফোন এলো, তো আমি যদি আমার নাম্বারটা কোনো পাবলিকালি কোনো মলে গিয়ে যে দাঁড়িয়ে থাকে, বিভিন্ন জায়গায় নাম্বারগুলো যেটা আধারের সাথে রেজিস্টার্ড, যেটা আমার ব্যাংকের সাথে রেজিস্টার্ড নাম্বার, সেই নাম্বারগুলো শেয়ার করে ফেলছি। তো এইভাবেই মানুষের থ্রেটটা আসছে, এবং এই প্রবলেমসগুলো আগে তো কিছু একটা প্রবলেম ঘটার আগে আমাকে রিচ আউট করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট। যদি আমি রিচ আউট করতে পারি, তাহলে নেক্সট প্রসিডিওরগুলো সে করতে পারবে। তো সেই জায়গায় তো আমরাই আমাদের ওই ডেটাটা লোকের কাছে দান করেছি কোনোভাবে। কিভাবে হুম। ব্যাংকের কাছে যে নাম্বার দেওয়া আছে, একদম। এবং আমার ধরুন বিভিন্ন জায়গায়, যেমন আমরা বিভিন্ন সময় দেখি যে আমরা কোনো সাইট ভিজিট করতে গেলে সেখানে ফোন নাম্বার দিয়েই একদম। রেজিস্টার করতে হয়। কিংবা এই যে আপনি শপিং মলের কথা বললেন, শুধু শপিং মল বলে নয়, ধরুন আপনি কোথাও একটা মেডিকেল টেস্টে যাচ্ছেন, সেখানেও আপনাকে একটা নাম্বার দিয়ে রেজিস্টার করতে হচ্ছে, সেখানে রিপোর্ট পাঠাচ্ছে। এই নাম্বারগুলো কি ব্যাংকের দেওয়া নাম্বারের থেকে আলাদা হওয়া হওয়া উচিত? উচিত। কিভাবে ব্যবহার করব? হ্যাঁ, এবার দেখুন, আপনি ব্যাংকে যে নাম্বারটা দিয়ে রেখেছেন, সেই নাম্বারটা কিন্তু নট অনলি আপনার ব্যাংকিং নাম্বার নয়, সেই নাম্বারটা আপনার আধারের সাথে কানেক্টেড। এবার আপনাকে যদি কোয়েশ্চেন করি, হোয়াট ইজ ইউর আধার কার্ড, আপনার সারা জীবনের সঞ্চিত পিএফ এর টাকা, ব্যাংকের বিভিন্ন রকম যেগুলো আপনার এফডি আছে বা ইনভেস্টমেন্ট আছে, সেগুলো সব, তার সাথে যত জীবনে যে ডকুমেন্টগুলো রয়েছে, সবগুলোর সাথে ওই নাম্বারটা কানেক্টেড, কারণ আধারের সাথে বাকি সব কিছু কানেক্টেড। যে কারণে আমরা
1-2 বছর আগে দেখেছিলাম একটা নতুন টেকনোলজি আসার ফলে, নতুন একটা স্কিম আসার ফলে যে ফ্রডটা ঘটছিল সেটা হচ্ছে এইপিএস, হুম, আধার এনেবল পেমেন্ট সিস্টেম। এটা একটা গভর্নমেন্টের প্রকল্প, কিন্তু মানুষ বুঝতে না পারে ওই নাম্বার থেকেই কিন্তু ওই ফ্রডটা ঘটেছে। যে কটা মানুষের ক্ষেত্রে ঘটেছে প্রত্যেকের কিন্তু ওই ফিঙ্গারপ্রিন্ট এবং তাদের নাম্বার কম্প্রোমাইজড হয়েই কিন্তু ঘটেছে। এই বিভিন্ন জায়গায় যে ডকুমেন্ট শেয়ার করা, যে আমার নাম্বারটার সাথে কানেক্টেড হয়েছে সব জায়গায় আমি দিয়ে দিচ্ছি, বা কেউ আমায় কোনো কাজের ক্ষেত্রে কেউ আধার কার্ড চাইছে, তাকে আমি আধার কার্ড শেয়ার করে দিচ্ছি, চিনি না জানি না, মানে সে বলেছে আমি ব্যাংক থেকে বলছি কেওয়াইসি একটা দরকার ছিল, দিয়ে ফেলেছি। তো যদি এইগুলো চলে যায়, একটা নাম্বার, একটা আধার কার্ড বা বাকি যে কেওয়াইসি কিছু ডিটেলস কোনো হ্যাকার্সের কাছে চলে যায়, তাহলে আপনার কম্প্রোমাইজ হতে আর কতক্ষণ লাগবে? সুতরাং যাতে আমার মেন কানেক্টেড জিনিসের সাথে যদি কানেক্ট করতে না পারে, তো পাবলিকালি শেয়ার করা নট অনলি ফোন নাম্বার, ইমেল আইডিটাও আলাদা হওয়া উচিত, যেটা আমি সবার কাছে শেয়ার মানে করছি। দুটো সিম থাকলে ভালো হয়। একদম। চলে যাব ফোনে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ আমি শঙ্কর বাগ বলছি, মশাট হুগলি থেকে। বলুন। স্যারকে নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে, আমরা অনেক সময় একটা জিনিস ভুল করি, সোশ্যাল মিডিয়ায় যখন আমরা অনেক সময় দেখা যাচ্ছে কোনো বিজ্ঞাপন দেয়, দেখা যাচ্ছে এখানে গেলে তুমি ডিসকাউন্ট পাবে, ঘুরতে গেলে তুমি খাওয়া দাওয়া এত% ফ্রি পাবে, আর ঘরটা অলরেডি যেখানে 20% ফ্রি পাবে, বা এরকম দেওয়া হয়। অনেক সময় আমরা সেখানে কি করি, টাকাটা জমা করে দিই, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ওটা সঠিক নয়। কি করে বুঝবো? আর বর্তমানে যদি এরকম ভাবে হয় যায়, কি করা উচিত বললে ভালো হয়। নমস্কার। আর আমি বলছি, সহজ করে প্রশ্নটা বলে দিই, একেবারে ওয়ান লাইনার, যে ফেক ওয়েবসাইট, ফেক লিংক কি করে চিনবো? হ্যাঁ, এবার যে এই যে লিঙ্ক বা ফেক ওয়েবসাইট, সেটা মানে চেনার পিছনে একটা বড় কারণ হচ্ছে এরমভাবে একটা ওয়েবসাইটকে কখনোই দেখে বোঝা সম্ভব না। তার চারিত্রিক বৈশিষ্ট্য দেখেই একমাত্র বোঝা সম্ভব। সাপোজ আমার যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কেউ কপি পেস্ট করে, আর আমরা সবসময় বিশ্বাস করি যেটাতে হচ্ছে কোনো জিনিস আমরা যখন সার্চ করছি, সার্চ করার পর গুগলে ফার্স্ট যে সাইটটা দেখাচ্ছে সেই সাইটটাতে কোনো কিছু চেক না করে ক্লিক করে আগে নাম্বার বা সেখানের সাথে কানেক্ট করতে শুরু করি। সব কিছুর একটা প্রসিডিওর আছে। কোনো জায়গায় কোনো হোটেল বুকিং বা কিছু বুকিংগুলো, যেগুলো হোটেলের প্রচুর স্ক্যাম, শুধুমাত্র ওই হোটেল বুকিং বা এগুলো ছাড়াও বিভিন্ন ট্রাভেলের ক্ষেত্রে যে গাড়ি বুকিং করা হয়, বা অনেকে এখন হেলিকপ্টার অ্যান্ড অল ট্রাভেল করছে, যেটা রিসেন্টলি মানে এই লাস্ট ইয়ার আর এই ইয়ারের শুরুর দিকে প্রচুর ঘটেছে, যে ওই কেদারনাথ যাওয়ার পথে হেলিকপ্টার বুকিংয়ের যে ফেক সাইটটা ছিল, প্রচুর মানুষের টাকা গেছে। কলকাতাতেও নিয়ার অ্যাবাউট 80+ কেসেস আছে যদি ওভারঅল চিন্তা করে আমাদের কাছে যেগুলো এসছে। তো এইগুলো চেনার জন্য ডেডিকেটেড অফিসিয়াল ওয়েবসাইট আছে, যেগুলো কিন্তু গুগল সার্চ না। আমি ফার্স্টেই বলেছিলাম সাইবারের সুরক্ষা তখনই পাওয়া উচিত, বিভিন্ন রেজিস্টার্ড সাইট রয়েছে, সেই সাইটগুলোর মধ্যে যদি এক্সাম্পল বলতে পারি, সারাক্ষণ দেখতে পাচ্ছি মেক মাই ট্রিপ হোক, বা আরও অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আমরা ডিরেক্টলি বুকিং করতে পারি। শুধুমাত্র যে হোটেল বুকিং না, ফ্লাইট বুকিং থেকে শুরু করে বাকি এই রেজিস্টার্ড অ্যাপগুলো, শুধুমাত্র একটা ওয়েবসাইট না, এই ধরনের যে প্লে স্টোরে যে ওয়েবসাইটগুলো রয়েছে বা প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, সেই অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে বুকিং করুন, তাহলে আপনার প্রবলেম হওয়ার চান্স অনেক কমে যাবে। ফোনে কে আছেন আমাদের সাথে আরেকবার শুনে নেব। নমস্কার। নমস্কার। বলুন। এখানে থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। বলুন। আমার 3টি প্রশ্ন আছে। প্রথম হচ্ছে, স্যার, এই যে স্মার্টফোনে যে অ্যান্টিভাইরাসটা থাকে, ওই অ্যান্টিভাইরাসটা থাকলেই হবে নাকি আবার নতুন করে কোনো একটা অ্যান্টিভাইরাস নিতে হবে? আর দ্বিতীয় হচ্ছে, যখন আমরা ক্যাশ অন ডেলিভারি কোনো জিনিস কিনছি, ওই যে স্ক্যানারটা দিয়ে পে করাটা কতটা নিরাপদ? আর তৃতীয় হচ্ছে যে এই যে http:// এইটা কতটা নিরাপদ? নমস্কার। শুনতে থাকুন। ওনার থার্ড কোশ্চেনের উত্তরটা সবার আগে বলি। এইচটিটিপি শুধু থাকলে সে ওয়েবসাইটে ভিজিট না করাই ভালো, কারণ এস লাস্টে আছে সিকিউর। যেসব সাইটগুলো এইচটিটিপি এস থাকে, এগুলো মানে হচ্ছে একটা এসএসএল সার্টিফিকেট। এই এসএসএল সার্টিফিকেটটা যে ওয়েবসাইটে নেই, তার মানে সেই ওয়েবসাইটটা প্রপারলি রেজিস্টার্ড নয়। তো যে কোনো সময় কোনো ওয়েবসাইট ভিজিট করতে গেলে ফার্স্টে চেকিং করা উচিত সেই ওয়েবসাইটটা এইচটিটিপিএস কিনা। যদি এইচটিটিপিএস না হয়, সেখানে ভিজিট করবেন না, বা সেখানে আপনার কোনো রকম ডেটা পুট করবেন না, যেমন নাম্বার বা নাম বা কিছু। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আপনি সেকেন্ড পয়েন্টটা ছিল হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে কিউআর কোড। আমি বলবো বর্তমানে যে বাকি অন্যান্য যে পেমেন্ট গেটওয়ে বা সিস্টেম আছে, ইউপিআই বাকিদের থেকে অনেকটা সিকিউর। কারণ আমি যদি কাউকে পেমেন্ট করি অনলাইনের মাধ্যমে কিউআর এর মাধ্যমে, সেখানে কিন্তু আমার নাম
আর ইউপিআই আইডির কিছু পার্ট ছাড়া সেখান থেকে কিন্তু যাওয়া মানে অন্য কোনো ইনফরমেশন বেরোচ্ছে না। হুম। এবার আমি বলি আপনার যদি শুধু ইউপিআই নাম্বারটাই যায় সেখানে কিন্তু আপনাকে ডিরেক্ট ব্যাংকের সাথে ফেচ করছে না, কারণ আপনার ব্যাংক একটা জায়গায় আছে, আপনার পেমেন্ট গেটওয়েটা হচ্ছে ইউপিআই এর বিভিন্ন সাইটগুলো যেমন জিপে, ফোনপে বা আদার্স পে এগুলো আছে। তার মানে আপনার ব্যাংকের সাথে ওরা কানেক্টেড, কিন্তু হুম। আপনি পাবলিকালি কানেক্ট করছেন হচ্ছে থ্রু স্ক্যানারের মাধ্যমে আপনি যাকে পে করছেন বাকি, এক্ষেত্রে ডিরেক্টলি ব্যাংক হ্যাম্পার হতে পারবে না। আপনাকে দেখতে হবে ওই পে করার সময় আপনি যাকে পে করছেন, সাপোজ সে বললো যে এইখান থেকে পে করেছেন, মানে এই কিউআর কোডটা আপনার নামটাই যে এটা সেটা জাস্টিফাই করে নেবেন একবার। যদি সেটা জাস্টিফাই হয়ে যায় তাহলে এগুলোর ক্ষেত্রে এখন কিন্তু এরকমও হয়েছে যে অনেকের সমস্যা হয় যে সাপোজ লাস্টে ফোন নাম্বারটা সাপোজ ফর অ্যান এক্সাম্পল 6 ছিল, সে ভুল করে 9 বা 5 টিপে ফেলেছে, বলে একজনের জায়গায় অন্য জনের কাছে টাকা চলে গেছে। ইউপিআইতে এই প্রবলেমটা অনেক জায়গায় অনেক বয়স্ক মানুষের ক্ষেত্রে হয়েছে, তখন ওই টাকাটা পাবে কি করে? তো ইউপিআইতে সেই জায়গায় অপশানসও রয়েছে যে আপনার যদি এরকম ভুলভাবে ট্রানজ্যাকশন হয়ে যায়, আপনি যদি জাস্টিফিকেশন দিতে পারেন 24 আওয়ার্সের মধ্যে, তাহলে কিন্তু ওই টাকাটা রিটার্ন ব্যাক করে দিচ্ছে এখন, সেটা ইউপিআই এর মধ্যেই রয়েছে। তো ইউপিআই আমি বলবো বাকি পেমেন্ট মাধ্যমের থেকে ইউজিং কার্ড বা অন্যান্য পেমেন্ট গেটওয়ে থেকে অনলাইনে ইউপিআই ইউজ করা অনেক বেটার। মানে আমি বলছি সেখানে আপনি যে কোনো ইউপিআই অ্যাপই ইউজ করুন না কেন। ফোনে আছেন কে আবারও? আচ্ছা, আর একটা প্রশ্ন হ্যাঁ, ছিল, একটা প্রশ্ন ছিল। স্মার্টফোনের অ্যান্টিভাইরাসে কি হুম। যথেষ্ট না দেখুন, আরো? আমি বলবো যে অ্যান্টিভাইরাসও যে সবসময় সব ভাইরাসকে আটকাতে পারে সেটা একদমই নয়। যে ম্যালওয়্যার আর ভাইরাসের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। এবার এই ধরনের যারা স্ক্যামার আছে তারা যে ধরনের বিভিন্ন ভাইরাসগুলো পাঠায় সেগুলো আমরা না বুঝে ক্লিক করি। সেক্ষেত্রে ক্লিক করলে যে ভাইরাস হয়তো আপনাকে নোটিফাই করতে পারবে অ্যান্টিভাইরাস আপনাকে যে এটার মধ্যে এটা আছে সাসপিশিয়াস লিঙ্ক বা কিছু, বাট আপনি যদি ফোর্সফুলি ওটাকে ইউজ করেন বা ওটাকে ক্লিক করেন তখন কিন্তু অ্যান্টিভাইরাসের পক্ষে আপনার ফোনটাকে সুরক্ষা দেওয়ার মানে সেরকম পাওয়ারও আছে বলে মনে হয় না। তো সবসময় উচিত ইউজিংয়ের ওপর কোনো অ্যান্টিভাইরাস বা অ্যাপ আপনাকে কিছু পার্সেন্টেজ অবধি সুরক্ষা দিতে পারে, কিন্তু তাই বলে যে 100% আপনাকে সুরক্ষা দিচ্ছে একদমই নয় সেটা। এই মুহূর্তে যেখানে বসে আমরা অনুষ্ঠানটা করছি ঠিক তার পেছনে একটা বিকট আওয়াজ আমরা পাচ্ছি, কারণ এই মুহূর্তে ম্যাচ চলছে একদম সেমিফাইনাল নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা। গেমিং অ্যাপ, একদম প্রচুর গেমিং অ্যাপে মানুষ সর্বশান্ত হচ্ছে। একদম প্রত্যেক দিনের গেমিং অ্যাপে প্রত্যেকটি ক্ষেত্রে সেটা গাড়ি থেকে শুরু করে হেডফোন, বাইক জেতার একটা হাতছানি থাকে। বিভিন্ন অ্যাপ আছে যেখানে আমরা রেজিস্টার করছি, নিজেরা টিম বানাচ্ছি এবং বড় বড় বিজ্ঞাপন, বড় বড় প্লেয়াররাও বিজ্ঞাপন দিচ্ছেন, সেই বিজ্ঞাপনের পা দিচ্ছি, টিম বানিয়ে আমরা বেটিং করছি নিজেদের মতো করে। কতটা সুরক্ষিত ওই অ্যাপগুলো আদৌ? এখন তো মোস্ট অফ দ্য অ্যাপ ব্যান্ডই হয়ে গেছে ইন্ডিয়াতে, এবং যেসব অ্যাপ মানে অ্যাপের মধ্যে এই ধরনের মানে রিলেটেড মানে আমি আমার মানি ইনভেস্ট করছি সেখান থেকে ডবল পাচ্ছি, ট্রিপল পাচ্ছি, এরকম প্রচুর অ্যাপ বেরিয়েছিল। এগুলো তো প্রবলেমেটিক, এবং আপনাকে এটাই বলছি এইসব অ্যাপ থেকে যে টাকাগুলো আসছে এই টাকাগুলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে দেখা গেছে যে মোস্ট অফ দ্য টাকা হচ্ছে ফ্রড অ্যামাউন্টের টাকা বা ব্ল্যাক মানি আমরা যেগুলোকে বলি না। এবারে এই টাকাগুলোকে কিন্তু অটোমেটিক ওয়েতে মানুষের অ্যাকাউন্টে ঢুকছে। আপনার এখানে যারা দর্শক বন্ধুরা শুনছেন তারা অনেকেই জানে এই ধরনের টাকা ঢোকার পর প্রচুর মানুষের অ্যাকাউন্ট হোল্ড হচ্ছে। মানে ওই মানিটা হয়তো সাপোজ আমি পেয়েছি, তখনও ওই মানির এগেনস্টে কেস স্টার্ট হয়নি বা কেউ কেস লঞ্চ করেনি, সেটা আমি কোনো মুদির দোকানে গিয়ে সেই টাকা থেকে পে করলাম বা কোনো রেস্টুরেন্টে গিয়ে পে করলাম, সেই মানুষটা জানেও না। কিন্তু এই টাকাটা যখন হোল্ড হবে ডিজিটালি যেখানে প্রেজেন্ট থাকবে, আমরা বলি এটাকে টায়ার 1, টায়ার 2, টায়ার 3, টায়ার 4। মানে টায়ার 1 মানে ওই ফ্রডের টাকাটা ফার্স্ট যার কাছে ঢুকেছে সেইখান থেকে কোন কোন জায়গায় পাইপলাইনের শেয়ার হয়েছে, যতগুলো অ্যাকাউন্ট পর্যন্ত যাবে প্রতিটা অ্যামাউন্ট কিন্তু হোল্ড হচ্ছে এখন। মারাত্মক কথা শোনালেন, যেখান থেকে আরো একদম। একটা প্রশ্ন উঠে আসছে। ধরুন আমি এরকম কোনো টাকা পেয়েছি, একদম নিজের অজান্তেই পেয়েছি। হুম বিভিন্ন রকম শপিং মলে গিয়ে আমরা দেখি লটারির জন্য বলা হয়। হুম হুম সেখান থেকে ধরুন টাকা পেয়েছি যেখানে আমি হয়তো হুম। আদৌ কোনো এরকম অ্যাপের মাধ্যমে পাইনি। হুম। আমার কি করণীয়? আমি কি করব যদি আমার যদি অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ফ্রডের হোল্ড টাকা হয়ে ঢোকে? যায় ইমিডিয়েট বেসিসে যেটা হচ্ছে জাস্টিফিকেশন দিতে হবে। এবং এটা যেটা সব থেকে বেশি প্রবলেম হচ্ছে, টাকাগুলো যদি কলকাতার মধ্যে হয়ে যায় মানে কোথা থেকে হোল্ড করেছে সেটা একমাত্র ব্যাংক আপনাকে যে বলতে পারবে যে এইখান থেকে এই পুলিশ স্টেশন থেকে আপনাকে হোল্ড করেছে। যে অ্যাকচুয়ালি এটা হোল্ড করছে এনসিআরপি অ্যাপ, ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল, সেই পোর্টাল থেকেই সব অ্যাকাউন্টগুলোকে হোল্ড করাচ্ছে। এবার ওই হোল্ড করার পর যদি থেকে খুব সামান্য অ্যামাউন্ট আপনি যদি
আপনার লোকাল সাইবার সেলে গিয়ে কথা বলে যদি আপনি জাস্টিফিকেশন করেন যে আমি এরকম কাজ করি একটা, সেখানে একটাই ফ্রড অ্যামাউন্ট ঢুকেছে, জাস্ট এই মানুষগুলোকে আইডেন্টিফাই করার জন্যই আপনাকে থানায় ডাকবে। আপনি ডিটেলসগুলো দিন, প্রপারলি বোঝেন, যদি সাইবার সেল প্রপারলি থাকে সেখানে, যদি তারা প্রপারলি হেল্প করতে পারে ওয়েল অ্যান্ড গুড, যদি তারাও না পারে তখন 1930 যে আমাদের যে এনসিআরপি যে টোল ফ্রি নাম্বার রয়েছে সেইখানে, এটা অল ইন্ডিয়া বেসিসের নাম্বার, সবসময় ফোন করলে যে আপনি অ্যাভেলেবেল পাবে তা না। কিছুবার ট্রাই করার পর যদি আপনি করে এই প্রবলেমটা বলেন, তারা গাইড করে দেবে কী কী প্রসিডিওরে তো এগোতে হবে। সেটা তখনই বলা সম্ভব, টায়ারগুলো সবসময় বলতে পারে না ব্যাংক। হুম। এবার আপনার প্রতিটা টায়ারের এগেনস্ট এক একটা থাকে। সাপোজ দেখা গেল আমার টায়ার 2-তে আছে, মানে আমার থেকে আরেকজনের কাছে গেছে, এরকম নেবেন। সেটাই আমি সাপোজ আমি দেখা গেলো 5 নম্বর টায়ারে রয়েছি, মানে আমার আগে আরও 4 জনের কাছ থেকে ঘুরে টাকাটা এসছে, হুম। সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। তখন এনওসি নিয়ে তখন ওই থানায় গিয়ে কানেক্ট করার পর, বা যে ইমেল আইডি দেবে সেই পুলিশ স্টেশন থেকে তাদেরকে ইমেল করে লিগাল ওয়েতে জিনিসটাকে ক্লোজ করতে হবে। বেশ, ফোনে কে আছেন সরাসরি চলে যাব। নমস্কার। হ্যালো, নমস্কার, আমি বলুন। জঙ্গল থেকে বলছি, আমার ভৌমিক। বলুন। বলছি যে এই সাইবার ক্রাইম নিয়ে অনেক আলোচনা হয়েছে রেডিওতে, মানে চ্যানেলে হুম। আজও হচ্ছে। আমার একটাই প্রশ্ন, যে আমাদের যে সরকার প্রশাসন এখন আছে, তারা কতটা দায়িত্ব নিয়ে এই কাজটা করছেন, হ্যাঁ শুনতে থাকুন। সরকারের ভূমিকা নিয়ে উনি প্রশ্ন করছেন যে তারা কতটা দায়িত্ব নিয়ে কাজ করছে। একদম। আমি যদি বলি, এখন আগে প্রথম মেন বিষয় হচ্ছে সাইবার ক্রাইম বিষয়টা এমন না যে আপনার কাছ থেকে যে টাকা বেরিয়ে যাচ্ছে, ফার্স্ট বুঝতে হবে ক্রাইম তো হচ্ছে। এটাকে কিন্তু ক্রাইম কখন বলা যাবে, যখন আপনার কাছ থেকে কেউ ছিনিয়ে নিচ্ছে টাকা। সাপোজ কেউ আপনার মাইন্ড ম্যানুপুলেট করে যদি টাকাটা নিয়ে নেয়, সাপোজ আপনি তাকে পে করছেন, আপনি পে করার সময় যদি পাসওয়ার্ড দিয়ে জিপেতে পে করছেন, বা কোনো মাধ্যম দিয়ে পে করছেন, বা আপনি কোনো ব্যাংক ট্রান্সফারই করছেন, সেক্ষেত্রে আপনি নিজের স্বেচ্ছায় ভয় পেয়ে বা ব্ল্যাকমেইলড হয়ে আপনি পে করে দিলেন। সেক্ষেত্রে পুলিশের, এবার এইটা কখন আপনি জানাচ্ছেন হচ্ছে দেখা গেলো সব কিছু বোঝার পর, যে কোথায় যাব কি করব, সেটা করতে করতে দেখা গেলো 24 ঘন্টা পেরিয়ে চলে গেল, সেই টাকাটা হয়তো ডিজিটালি প্রেজেন্ট নেই। হুম। এটা যে কোনো মানুষের ক্ষেত্রে, সে টেকনিক্যালি যদি খুবই হাই হয়, কখনো বলা সম্ভব না যে আপনি পুরো টাকাই ফেরত পাবেন। যেটা সিস্টেম, আপনি যদি টাকা চলে যাওয়ার পর 24 ঘন্টা অবধি টাকার ওপর একটা কন্ট্রোল থাকে ব্যাংকের। তো এবার কি হচ্ছে, এরা আরো বেশি টেকনিক্যালি ডিফারেন্ট হয়ে যাচ্ছে, কি করছে, ক্যাশ করে নিচ্ছে, 5টা অ্যাকাউন্টে ছড়িয়ে দিচ্ছে। দেখা গেলো 5 লাখ টাকা একবারে, দেখা গেলো 5 লাখ টাকা 10 জনের কাছে ছড়িয়ে দিল, এবার তাকে বললো ক্যাশ তুলে নিতে। মানে এদের র্যাকেটটা এখন এইভাবে চলে গেছে। তো আমাদের কাছ থেকে সেগুলো কানেক্টেড হচ্ছে আস্তে আস্তে, মানে 2023 সালে ইনভেস্টিগেশন করতে যে টাইমটা লাগতো এখন অনেক কম লাগছে। তার রিজন হচ্ছে কারণ টেকনিক্যালি টুলসগুলো আস্তে আস্তে গভর্নমেন্ট অনেক অকুপাই করেছে, প্রচুর ফরেন্সিক ল্যাব হয়ে গেছে, এবং স্পেশাল ডিপার্টমেন্ট হয়েছে, এবং প্রতিটা থানাতেই এখন কিন্তু সাইবার সেল রয়েছে। এবং এরা যেটা কাজটা চলছে বোথ ওয়েতে, গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট বোথ ওয়েতে। কারণ আমরা যে টোল ফ্রি নাম্বারগুলোতে কল করতে বলছি, সেটা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল, এবং কাজ করছে কিন্তু এক একটা স্টেটের যে সাইবারের রয়েছে, এবং প্রচুর পরিমাণে ট্রেনিং হচ্ছে, নতুন নতুন অফিসারদের ট্রেন করা হচ্ছে, নতুন নতুন পোস্ট বেরোচ্ছে, এবং তাদের প্রচুর স্যালারিও দিচ্ছে, এবং সেটা 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল ওয়েতে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, যাতে এমন না হয় যে উনি চাকরি পেয়ে গেলেন, উনি আর কারণ এই ফিল্ডে হুম। প্রতিটা দিনই নতুন নতুন টেকনোলজির ওপর আমাদের ভাবতে হয়, নতুন নতুন টেকনোলজি শিখতে হয়। সাপোজ কেউ চাকরি পেয়ে গেলেন, তারপর সে নিজেকে আপডেট করতে পারলেন না, তার ফলে যে নতুন যে স্পেশাল যাদের রিক্রুট করা হচ্ছে, তাদেরকে ওই 1 বছরের চুক্তিতে হচ্ছে, পরের বছর তাকে আবার নিজেকে প্রমাণ করতে হবে টেকনিক্যাল ওয়েতে, যে টেকনিক্যাল বেসিসে যে ক্রাইমগুলো ঘটছে, তারপরে কিন্তু। এবং অনেক অ্যাডভান্স হয়েছে এখন ওয়েস্ট বেঙ্গল, প্রচুর কেস ধরা পড়ছে। আমাদের বলতে গেলে এখন মানে ইনভেস্টমেন্ট ফ্রডের ছাড়া, যেটা মানুষ নিজের স্বইচ্ছায় করছে, তার বাইরে কিন্তু কারোর মব ভিডিও বা কিছু আপলোড হলে কিন্তু সেটা উইদিন সাম রিপোর্টের কিছু ঘন্টার মধ্যে সেগুলো ডাউন করে দেওয়া হচ্ছে। বেশ, ফোনে চলে যাই। আবারও কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ, বলুন। বলছি যে আমি জানতে চাই যে মনে করুন একজন কম্পিউটার সম্পর্কে অনভিজ্ঞ, কিন্তু সাধারণ মানুষ তিনি, এবং স্মার্টফোন ব্যবহার করেন। স্মার্টফোনের মাধ্যমে তিনি পেমেন্টও করেন, ইউপিআই বা ডেবিট কার্ড ইউজ করেন, এবং ওয়েবসাইট বিভিন্ন দেখে যেরকম বিভিন্ন বিষয়ে সম্পর্কে ইনফরমেশন নেন।
বেসিক কি কি গাইডলাইন ফলো করলে উনি সেফ থাকবেন এক নজরে, কিন্তু তিনি কম্পিউটার সম্পর্কে অত নলেজ নেই সেরকম, মানে প্রাইমারি ভাবে তিনি কি জিনিসের উপর খেয়াল করলে ঠিক থাকবেন। বেশ। হ্যাঁ, বিষয়টা হচ্ছে একটা জিনিসের উপর বেশি মানে ভর করে কখনোই পুরোপুরি সেফ থাকা সম্ভব না। উনি যেটা বললেন উনি যে উনি কি সাইটে কি ইনফরমেশন নিচ্ছেন, বিভিন্ন সাইটে ঢুকছেন, তো সেটাতে কোনো রকম সমস্যা নেই। সমস্যা হচ্ছে এই সাইটগুলোতে গিয়ে নিজের ইনফরমেশন পুট করা। সেটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। আপনি নিজে দেখছেন, সাইট ভিজিট করছেন, আপনি আপনার ফোন নাম্বার, নাম কিছু শেয়ার করলেন না, সেক্ষেত্রে আপনার সেরকম বিপদ হওয়ার কিছু মানে নেই। এছাড়া পেমেন্ট করার সময় অনেক চিন্তা ভাবনা করে করবেন, এবং অনলাইনে দেখা গেল আপনি হয়তো কোনো বিষয় নিয়েই খুবই ইন্টারেস্টেড, সেই বিষয় নিয়ে হয়তো লেখালেখিও করছেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করছেন, সেই বিষয়ের ওপর আপনাকে যদি কেউ আননোন মানুষ এসে নানা রকম কমিউনিকেশন করতে শুরু করে, বা সাপোজ আপনি ভালো লেখালেখি করছেন, বিভিন্ন জায়গায় আপনার লেখা দিতে পারে, তার জন্য এই পেমেন্ট টার্মস, এরকম প্রচুর লোভনীয় বিষয়বস্তু আসবে। মাথায় এটাই রাখতে হবে যে সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে আসা একটা লোভনীয় অফার মানে তার পিছনে কিছু গন্ডগোল আছে। বেশ। আপনাকে ফ্রিতে কেউ কোনো রকম করবে না, তো সেগুলো থেকে একটু বিরত থাকলে আপনি অনেকটাই সিকিউর থাকবেন। আচ্ছা, এই যে ইন্টারনেট ছাড়া তো আমরা এখন প্রায় একদম অচল। আর যে সমস্ত মানে অ্যাপ ইউজ করছি বা যে কোনো ধরনের সাইট ইউজ করছে সবই ইন্টারনেটের মাধ্যমে, তাহলে কি ইন্টারনেটই বলা যায় যে একদম সাইবার ক্রাইমের আতুর ঘর? একদম, মানে কানেক্টটা তো থ্রু ডিজিটালি হচ্ছে, ইন্টারনেটের মাধ্যমেই হচ্ছে। যত রকম সমস্যা হচ্ছে সব ইন্টারনেটের ওপর বেস করেই হচ্ছে। যদি আপনি অফলাইনেই থাকেন, না আমি আপনাকে ট্র্যাক করতে পারবো, না আপনার সাথে আমি কানেক্ট করতে পারবো। সাপোজ আপনার ফ্লাইট মোডটা অন আছে, না আমি আপনাকে কল করলাম, না আপনার ফোনটা যদি আমি হ্যাকও করতে চাই, সেটা যদি ডিজিটালি প্রেজেন্ট বা কোনো নেটওয়ার্কের সাথে কানেক্টেডই না থাকে, তাহলে আমি পারবো কি করে? বেশ। আমাদের ঘড়ির কাঁটা যদিও চোখ রাঙাচ্ছে, তবু তার আগে এই প্রশ্নটা করে যাই, যেহেতু আপনি বললেন যে ফ্লাইট মোড অনের কথা বললেন, যে ধরুন আমি একটা ভুল লিংক ক্লিক করে ফেলেছি, হ্যাঁ। আমি বুঝতে পারছি যে আমি ফাঁদে পা দিয়ে ফেলেছি, হুম। বা আমি একটা এমন ফোন ধরে ফেলেছি সেখানে আমি ভুল করে কোনো একটি ওটিপি বা আমার প্যান নাম্বার শেয়ার করে ফেলেছি, হুম। আমি বুঝতে পারছি আমি একটা ভুল ফোনে পা দিয়েছি, আমি কি করবো? আমি কি সঙ্গে সঙ্গে ফোনটার নেট অফ করব, না আমি ফ্লাইট মোড অফ করব? এবার কি করলে আমার পয়সা কাটাটা বাঁচবে? এবার আপনাকে আমি বলছি, সাপোজ আপনি ওটিপিটা বলে দিলেন, আপনি যখন নিজে ট্রানজাকশন করছেন, কার্ড দিয়ে হয়তো করছেন, ঠিক আছে? হুম। তো কার্ড দিয়ে করতে গিয়ে আপনি যখন পেমেন্ট করার সময় যাচ্ছেন, আপনার ওটিপিটা চলে এলো, আপনি ওটিপিটা বলে দিলেন, আপনি ওটিপিটা পুট করার পর সাবমিটও যদি করে দেন, তারপরে আপনার আর ফ্লাইট মোড অন করার কি অফ করার কি, টাকাটা ডেবিটেডই হয়ে যাবে। ধরুন আমি ওটিপি বলি, আমি বেসিক কিছু তথ্য দিয়েছি, এরপর হুম। আমি ওটিপি বলতে চলেছি, বা আমার ফোনটা ক্লোন হতে চলেছে, হুম। সেই মুহূর্তে আমি কি করলে বাঁচতে পারি? মানে ক্লোন মানে কিছু ইনফরমেশন আপনি দিয়ে ফেলেছেন, অ্যান্ড সেটা ওই ফ্লাইট মোড, দেখুন সবসময় যে ফ্লাইট মোড অন করলেই সিমের প্রেজেন্সটাকে অফ করে দেওয়াটা বেটার আমি বলবো। কি করতে মানে হবে? সেটা ফ্লাইট মোড অন করতে পারেন, সুইচ অফ করে দিতে পারেন। মোবাইল ফোন কি সুইচ অফ করে দিলে সেটা বাঁচবে, না দেখুন, নেটটা অফ করতে হবে? আপনি তো ট্রানজাকশন করতে গেলে সবার আগে সিমটাকে অ্যাক্টিভেট থাকতে হবে, মানে ওটিপি আসলে আপনার সিমে মেসেজটা আসবে, যেটাকে অথেন্টিকেশন বলছি আমরা। সেই অথেন্টিকেশনটাই যদি জায়গাটা বন্ধ করে দেওয়া যায়, তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে তো ট্রানজাকশন হবেই না। এর পরের প্রশ্নে, যে প্রশ্নের মানে ধরতাইটা আপনি আপনার আগের উত্তরে দিয়ে রেখেছেন, আমরা বলেছিলাম একটা ভুল করছি, সেই ভুল থেকে কিভাবে বাঁচবো বলেছেন, সিমটাকে অফ করে দিতে হবে, মানে সিমটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। ডিজিটাল অ্যারেস্ট একটা বিরাট জায়গা আলোচনা করার। একদম আদৌ ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয়? হয় না। আচ্ছা, ধরুন কেউ বললো আমি ডিজিটালি অ্যারেস্টেড, আমাকে হ্যারাস করতে শুরু করলো, কোনো বয়স্ক মানুষকে হ্যারাস করতে শুরু করলো, তার প্রাথমিক কাজ কি হবে? ফোনটাকে ইমিডিয়েট কেটে গিয়ে তাকে ব্লক করে দেওয়া, এছাড়া কোনো উপায় নেই। কোনো মানুষকে ভাবতে হবে অ্যারেস্ট কখনো ডিজিটালি হতে পারে না। যদি আপনার নামে এরা যা মাধ্যমগুলো ইউজ করছে এখন, আপনার নামে ড্রাগস যাচ্ছে, আপনার নামে ইলিগাল জিনিস যাচ্ছে, আপনার নাম টেররিজমের মধ্যে ইনভলভ হয়ে গেছিল, আপনার নামে একজন কেস করেছে সুপ্রিম কোর্টে, সামনে সুপ্রিম কোর্টের সব ফেক ড্রেস ফ্রেস পরে। প্রপার রুলস হচ্ছে, আমি যদি কোনো খারাপ করি আমার বাড়িতে চিঠি আসবে, সেটা কোর্ট থেকে হতে পারে, থানা থেকে হতে পারে, বা যে ডিপার্টমেন্টের এগেনস্টে কেস চলছে, তারপর যে ইডি সিবিআই এইসব যে নাম নিচ্ছে তারা, যে আমি ইডির অফিসার, সিআইডি অফিসার। হ্যাঁ, এবার কি হচ্ছে, তারা যখন ফোন করছে নাম উপরে দেখাচ্ছে ওরমভাবে,
এবার আপনি যদি ট্রু কলারে 5 জনকে যদি সেম নামে ইউজ করেন, যেসব মানুষ ভয় পাচ্ছে, মানুষ কি দেখে, হ্যাঁ সত্যি তো ইডি অফিসারই দেখাচ্ছে ট্রু কলার, তার মানে সত্যি। কিন্তু কোনো দিন পর্যন্ত আপনার বাড়িতে ফিজিক্যাল কপিতে আপনাকে নোটিশ না পাঠানো পর্যন্ত আপনি যত বড়ই ভুল করেন, যত বড়ই ক্রাইমের মধ্যে ইনভলভ থাকেন, আপনার বাড়িতে চিঠি আসতে বাধ্য। না হলে কোনো রকম অ্যারেস্ট ওয়ারেন্ট এইসব কিছু হতে পারে না। আমি রিসেন্ট কেস বলছি, একটা মানুষকে এরকম যাচ্ছে, মানুষ কেন এতদিন পর্যন্ত তারা ঘুমাচ্ছে তাদের পারমিশনে, তারা 25 দিন পর্যন্ত একজনকে এরমভাবে চালিয়েছে। 25 ডেজ সে বাজারও যাচ্ছে তাদের কথায়, সে বাথরুমে যাচ্ছে তাদের কথায়, এবং সে ঘুমাতে যাচ্ছে যখন তাকে বলা হচ্ছে ফোনের ক্যামেরাটা অন করে নিয়ে ঘুমাতে। এবং এই মানুষ এটাই বুঝতে পারছেন যে এই যে 25 দিন চলে যাচ্ছে তার সাথে, 25 ডেজ, তার যে মাথায় যে হ্যারাসমেন্ট হচ্ছে, তার মাথায় এটুকু আসছে না যে এতদিন হয়ে গেল সে যদি আমায় ডিজিটালি কানেক্ট করতে পারে, তার মানে তারা আমার বাড়িতে কেন অ্যারেস্ট করতে আসছে না। আর মানুষ, আর একটা মানুষের মধ্যে হয়েছে কি, কিছু একটা সমস্যা হলে আবার এই থানা পুলিশের মধ্যে জড়াবো, আবার থানায় বলবো, মানে ক্রাইম যদি ঘটে বা আমার কিছু একটা ভুল হয়ে যায়, থাক বাবা এই দৌড়াদৌড়ি ভালো লাগে না, এটাই মানুষ নিজেকে ব্যস্ত না হলেও ব্যস্ত প্রমাণ করার চেষ্টা করে। যখন যেই ইনসিডেন্টগুলো ঘটে তখন শেয়ার করে না থ্রু দ্য পুলিশ স্টেশন বা অন্য কোথাও, বাকি জায়গায় সবাইকে শেয়ার করতে শুরু করে। তো প্রবলেম যখন ঘটছে তখন ইমিডিয়েটলি থানার সাথে কানেক্ট করুন। আর আপনি যদি মনে করেন আপনাকে ডিজিটালি কল করে বলছে দিল্লি থেকে ফোন করছি, তাহলে আপনার প্রথমেই বলা উচিত যদি কোনো কেস হয়ে থাকে আপনি লেটার নিয়ে আমার বাড়িতে আসুন। হুম। আমি কেন ডিজিটালি বসে থাকবো? আপনার ক্যামেরার সামনে আপনি অ্যারেস্ট বলছেন, আমি কি করে অ্যারেস্ট ওটা? আমি আমার নিজের বাড়িতে। আপনি এটা ডিজিটালি মাধ্যমে আমায় কন্ট্রোল করছেন শুধুমাত্র ভয় দেখিয়ে। ক্রাইম মানেই আপনাকে যত ভয় দেখাবেন, আপনি যত ভয় পাবেন ডিজিটাল ক্রাইমে, তত আপনার লস। হুম। আমাদের ফেসবুক লাইভে কিন্তু অলরেডি অনেক ভিউয়ার্স আছেন, মানে যারা জয়েন করেছেন। তার মধ্যে সৌম্যদীপ ভূঁইয়া, তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন এই ট্রু কলার কতটা নিরাপদ, মানে এখনকার সময়কার একদম একটা অ্যাপ্রোপ্রিয়েট একদম। প্রশ্ন। আমি যদি বলি, আমরা এখন যে বর্তমানে যে একটা ফোন কিনি, সেই ফোনের দামেরটা ডিপেন্ড করে হচ্ছে তাই সে ফোনের মেমোরির ওপর আর অপারেটিং সিস্টেমটা কি চলছে সেটার ওপর। তো এবার আপনি ভাবুন, একটা কোম্পানি বা আপনি নিজে যদি কোনো একটা কোম্পানি চালাতেন, এই সারা পৃথিবীর এত মানুষকে ট্রু কলারে ফ্রিতে ইউজ করতে দিতেন? হুম। এবার আপনার ট্রু কলার কি কি অ্যাক্সেস নিচ্ছে? আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার কন্ট্যাক্ট লিস্ট, আপনার ওটিপির জায়গা মানে মেসেজ বক্স, এই সব কটা জায়গার অ্যাক্সেস দিয়ে বসে আছেন। ঠিক আছে, সেকেন্ড, ফ্রিতে ইউজ করছেন। আপনারা কি মনে করছি একটা আননোন নাম্বার থেকে কল এলে সেই কলটাকে, মানে আমি যদি আননোন নাম্বারটা কলটা ধরি, সেই কলের অ্যাকচুয়াল নাম কি সেটা আমি জানতে পারছি। আপনি নিজেও দেখবেন একই লোকের নাম্বার 5 জন যে নামে সেভ করেছে, সাপোজ আমার নামের পাশে স্যার কেউ সেভ করলো, তো অন্য এরকম করে 5 জন হয়তো রিসেন্টলি লাস্ট 2 উইকে এরকমভাবে সেভ করলো, তো আমাকে ওই নামটাই দেখাবে। হুম। তো বেসিক্যালি ট্রু কলার ফ্রিতে লোককে কাজ করতে দিচ্ছে, ওর জন্য আমি নিজেকে ফ্রিতে কতজনকে সারা পৃথিবীর মানুষের ডেটা নিয়ে নিজে একটা এত বড় সার্ভার বানিয়ে খরচা চালাবো। মেইন এখন হয়ে গেছে ডেটার দাম হচ্ছে সোনার থেকেও বেশি। আমার ফোন নাম্বার, ইমেল আইডি, এত কিছুর অ্যাক্সেস যদি নিয়ে যায়, সেই ডেটাটা যদি অন্য কোম্পানিকে বিক্রি করে, সেখান থেকে ইনকাম, আর সহজে সব তথ্য তারাই পেতে পারছে। অলরেডি প্রচুর জায়গায় ট্রু কলার ইউজ করার ফলে এরকম প্রচুর বট বেরিয়ে গেছে, যেখান থেকে সে লাস্টে কার সাথে মানে কখন কথা বলেছে, এবং পেইড ভার্সন কিছু বট আছে যেটা সবসময় কাজ করে না, বাট কিছু কিছু সময় কাজ করে। তো কি কথা বলছে, কোথায় তার ফটো কি রয়েছে, সব বেরিয়ে যায়। বট কি? হ্যাঁ, বট হচ্ছে মানে একটা এটার পুরো কথাটা বলতে বিল্ড, অপারেট অ্যান্ড ট্রান্সফার। মানে বট হচ্ছে, মানে সাপোজ একটা ধরুন চ্যাটবট মানে হচ্ছে সেখানে অলরেডি ডেটাটা স্টোরড রয়েছে, আমি তাকে কোয়ারি করলাম একটা নাম্বার পাঠিয়ে, তো সে দেখলো তার ওই ডেটাবেসের মতো ওই নাম্বার এগেনস্টে কী কী ডেটা আছে, তো সে আমায় শেয়ার করা শুরু করে দিল। এবার এর ফলে কি হচ্ছে, মানুষের, সাপোজ আপনি যদি ট্রু কলার ইউজ করেন, আমি ট্রু কলার বটকে যদি কোয়ারি করি যে এই নাম্বারটা ইউজ করে, লাস্ট কখন কথা বলেছে, বা শুধু নাম্বারটা দিলাম, ও আমার এন্টায়ার ডিটেলসটা দিয়ে দেবে। তো সেখান থেকে আমি ওই যে মানুষ আছে তার প্রাইভেসি, এটা তো প্রাইভেসি লঙ্ঘন হচ্ছে না? যে কোনো মানুষ, আমি কার সাথে কথা বলছি, কখন কথা বলছি, আমি আমার নিজের ফোনে করছি, দিস ইজ মাই প্রাইভেট লাইফ। তো সেটা যদি পাবলিকালি অ্যাভেলেবেল বা পাবলিকালি সেই ডেটাটাই পাওয়া যায়, তার মানে সেই অ্যাপটা আমাকে সুরক্ষার নামে আমারই ডেটা বিক্রি করছে অনেক জায়গায়। তো সুতরাং একদমই উচিত নয় এই ধরনের অ্যাপ ইউজ করা। যাদবেন্দ্র পণ্ডা তিনি প্রশ্ন করেননি, তবে তিনি বলছেন যে তিনি শুনছেন আমাদের অনুষ্ঠান,
আহ, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে বলছেন খুব ভালো লাগছে তার প্রশ্নের উত্তর, তিনি বেশ অনেক কিছুই পেয়ে গেছেন প্রশ্ন না করতেই। এরপরে আসি যে এই যে বিভিন্ন ধরনের আমাদের মেসেজ আসে অনেক সময় বা ফোন আসে যে এই অ্যাপটা ডাউনলোড করলে হয়তো এত টাকার পুরস্কার, বা এই অ্যাপটা ডাউনলোড করলে আপনি অনেক কিছু পেতে পারেন, বেড়াতে যাওয়ার কথা থাকে, অনেক কিছু থাকে, বা এইটাতে হয়তো ডিসকাউন্ট দিয়ে বেড়াতে যাওয়ার কোনো কথা থাকলো, খাবারের জায়গার কথা থাকে, ডিসকাউন্টে এই রেস্টুরেন্টের হয়তো আপনি খাবার পাচ্ছেন। তো সেই অ্যাপ আমরা হয়তো না জেনে শুনেই আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে ডাউনলোড করে নিই। সেই ক্ষেত্রে এই অ্যাপগুলো কোনটা ডাউনলোড করবো আর কোনটা করব না কিভাবে বুঝবো? যদি করছি হয়তো প্লে স্টোর থেকেই। না না, প্লে স্টোরে করলে যদি সেই অ্যাপ থেকেই কোনো রকম প্রবলেম ঘটে, সাপোজ এই ট্রু কলার থেকে যে ডেটাগুলো বেরোচ্ছে এর এগেনস্টে কেস চলছে, ট্রু কলার ফেস করছে তারা, যে ডেটা ব্রিচ যেটা হচ্ছে সাধারণ মানুষের যে বিপদে পড়ছে, সেখানে প্রচুর ইনভেস্টিগেশন এজেন্সি এর এগেনস্টে কেস করছে এবং কেস চলছে, এবং সেগুলো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। এবার আপনি বলছেন কিভাবে বুঝবে একটা অ্যাপ্লিকেশন সেফ? আপনি অ্যাপটা দেখা গেলো ইউজ করবেন একবার, ঠিক আছে, করেছেন এক দুবার ইউজ, কিন্তু ফোনে ওটাকে সেভ করে রেখে দিয়েছেন, সেখানে ক্রেডিট কার্ড ডিটেলস অ্যাড করে রেখে দিয়েছেন, বাড়ির লোকেশন অ্যাড করে রেখে দিয়েছেন, এদিকে ইউজ করেন না। তো আমি এইটাই মানে এটা ভয় না, এই ভয় দেখলে মানুষ ভয়টাকে সামনে দিয়ে বুঝলেই তবে এই প্রবলেমটা বুঝতে পারে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে আপনি ছাড়া কে জানেন? আপনার ব্যাংকের অ্যাডমিন যে আছে সেই জানে। তো আমি যে অ্যাপটা ইউজ করছি তারও তো অ্যাডমিন প্যানেল আছে। এবার সেইটা যদি কোনো প্রয়োজনীয়তাই না থাকে আমার কাছে সে অ্যাপ্লিকেশনগুলো, আমি যদি ফোনের মধ্যে সেটা জমিয়ে রাখি, সেখান থেকে আমার প্রবলেম ঘটতেই পারে হুম। এবং সেটা বলা যাবে না। সাপোজ এগুলো হয় ওভারঅল ডেটা ব্রিচ হলে, এমনি নর্মালি যে আমি ইনস্টল করলাম আর প্রবলেম শুরু হয়ে যাবে আমার সাথে, বিষয়টা এরকম না। যে আমি বলবো অপ্রয়োজনীয় জিনিস ফোনের মধ্যে যেটা ইউজ হয় না, দরকার পড়ে না, সেগুলোকে জমিয়ে না রাখাই ভালো। ইউজ হয়ে গেলে ডিলিট করে দেওয়া। এবং বেসিক্যালি সবার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যেসব অ্যাপ্লিকেশনের পেমেন্টের জন্য আমরা বিভিন্ন ইউপিআই বা ক্রেডিট কার্ড ডিটেলস বা ডেবিট কার্ড ডিটেলস অ্যাড করে রাখি, পেমেন্ট হয়ে গেলে ওগুলোকে রিমুভ করে দিন, ওটাকে অ্যাড করে রাখবেন না, কারণ সেই সময় তো আপনার ক্রেডিট কার্ড ডিটেলসটাও ওদের সার্ভারের সাথে কানেক্টেড রয়েছে না, মানে ওই ডিটেলসটা তো তারা চাইলে দেখতেই পারে। এটাই ইম্পর্টেন্ট, মানে এই সিকিউরিটি মেজারগুলো ইউজ করতে হবে। প্রবলেম যে একবারে আসবে সেরকম কোনো বিষয় না। চলে যাব একেবারে সরাসরি আপনার কাছে একটা প্রশ্নে, যে হোটেল বুকিং করব, বেড়াতে যাব পুজোর সময়, জাস্ট গরম পড়ছে, প্রচুর পাহাড়ের ঢল নামবে, বেড়াতে যাওয়ার, বাঙালি সারা বছর বেড়ায়, একদম। আমি আর মৌসুমীও প্রচন্ড ট্রাভেল বাফ, আপনি নিজেও। এই যে বেড়াতে যাব, হোটেল বুক করব, আধার কার্ড তো সবাই চাইবে, তাহলে কি সেখানে আধার কার্ড দেবো না? বহু হোটেলে এরকম হয়েছে যে আধার কার্ড দিতে না চাওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন অশান্তিও ফেস করেছি, যে আধার কার্ড তাদের দিতেই হবে, তারা কোনো রকম মফড আধার কার্ড নেবে না। আমাদের কি স্ট্যান্ড হওয়া উচিত? হ্যাঁ, যে কোনো জায়গায় এটা সুপ্রিম কোর্টের রাইটই রয়েছে এবং এটা বেরিয়েও গেছে স্টেটমেন্ট, যে আধার কার্ড না, যে কোনো আধার কার্ড একটা অ্যাড্রেস প্রুফ, তার সাথে ভোটার কার্ড ইউজও করা যেতে পারে। কোনো ম্যান্ডেটারি নেই যে আধার কার্ড ছাড়া অন্য কোনো হোটেল বা কিছু বুকিং করতে যে তারা ম্যান্ডেটারি ওটাই নেবে। যদি না হয় গুগল সার্চ করে, যদি তাদের উদ্দেশ্যই থাকে ওটাই নেওয়ার, তাহলে আমি বলবো ওই হোটেলটা ইগনোর করাটাই বেটার। কারণ 3 ধরনের প্রবলেম আমরা দেখেছি এই ক্ষেত্রে। এক হচ্ছে এই যে হোটেলটা বুক হচ্ছে, এরা যে ওই লোককে যে আধারের এগেনস্টে মানুষকে অ্যাড করছে বা সেখানে থাকছে মানুষ, পরে সেই আধার কার্ডটা আবার অন্যভাবে ইউজড হচ্ছে। তো শুধুমাত্র যে আধার কার্ড হোটেলে দিলেই বিপদ ঘটবে, বাকি অন্য কোথাও দিলে বিপদ হচ্ছে না, সেটা ভুল কথা। আধার কার্ড শেয়ার করার একটা স্টেপস রয়েছে, যে আমি যে কাজে ব্যবহার করছি সেই তার মানে কি কাজে ইউজ হচ্ছে সেটাকে মেনশন করে দেওয়া এবং ডেট করা, এবং সেটা কিন্তু জেরক্স কপি হিসেবে শেয়ার করা। অরিজিনাল ডিজিটাল কপি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিলাম, বা সেটা ব্যাংকিং ক্ষেত্রে অনেকে পাঠিয়ে রাখি, তো সেটা আপনার একটা অরিজিনাল কপিরই শেয়ার হলো, সেখান থেকে তো আরও 10টা জেরক্স হতে পারে, 10টা প্রিন্ট হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আধার কার্ড শেয়ার করার সময় অলওয়েজ পারপাস মেনশন করে দিন এবং নিচে সিগনেচার করে দিন এবং ডেট মেনশন করে দিন, যে ওই ডেটের বাইরে যাতে এটা ইউজ না করতে পারে। যে কোনো জায়গায় স্ক্যান করতে গেলে ওরকম ডেটের যে অথেন্টিকেশন রয়েছে সেক্ষেত্রে আটকাবে সেগুলো, কারণ যেগুলো সিম তোলার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যদি আধার কার্ডগুলো মানে ওর জন্যই আরও না দেওয়ার কারণ হচ্ছে ভোটার আইডি কার্ড আধার কার্ড দিয়ে এত সিম উঠেছে একটা টাইমে, যার জন্য কিন্তু এই প্রবলেমটা হয়েছে। এবং হোটেলগুলোতে একদম ম্যান্ডেটারি করে দেয়, বলাই হয়েছে যে আধার কার্ড কোনো সাধারণ মানুষের জন্য ম্যান্ডেটারি না কোনো হোটেলে মানে চেক ইন করার জন্য। কি নেব তাহলে ডকুমেন্ট হিসেবে? ভোটার কার্ড নিন, ড্রাইভিং লাইসেন্স নিন,
বাট যাতে ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড ইউজ করুন। বাকি Morphed- দুটো ছিল মফড আধার কার্ড, এটা আদৌ না না মপ আধার কার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার যদি আধার কার্ড ওরা চেয়েই থাকে যে ম্যান্ডেটরি দিতেই হবে, তখন মার্কস আধার রয়েছে। আমাদের আধারের যে পোর্টাল রয়েছে সেখানে গিয়ে আপনি আপনার একটা মার্কস আধারও ডাউনলোড করতে পারেন, প্রতিটা নাম্বার থাকবে না, কিন্তু ওটাও অথেন্টিকেটেড। তো যদি এমন এমন জায়গায় থাকে যেখানে গভর্নমেন্টের প্লেস অ্যান্ড অল, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ম্যান্ডেটারি থাকে আধার কার্ডই নেবে, সেক্ষেত্রে আপনি ওই মার্কস আধারটা ইউজ করতে পারেন। মার্কস আধারে কি আছে যে সবকটা নাম্বার নেই। নেই, ওখানে ক্রস করা থাকে, তো এটা অথরাইজড ওয়েবসাইট থেকেই ডাউনলোড হয়। এইটা আবার ডাউনলোড করার জন্য কিন্তু প্রচুর ফেক ওয়েবসাইটও আছে। তো ওই আধারের যে আধার এনেবল আধার পরিষেবা কেন্দ্রতে যদি আপনি নিজে ডিজিটালি গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা ইউজ করুন, আর না হলে যদি বুঝতে না পারেন আপনার নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্রে গিয়ে ওটা ডাউনলোড করে নিয়ে আসুন। ওই গুগল সার্চ করে আধার পরিষেবা কেন্দ্র বলে অন্য জায়গায় পুট করে কিন্তু নিজের আধার ডিটেলসটা শেয়ার করবেন। ফোনে কে আছেন? সরাসরি চলে যাব। নমস্কার। নমস্কার। হ্যালো, বলুন। আমি পশ্চিম বর্ধমান থেকে রানীগঞ্জ থেকে আসলাম খান বলছি। বলুন। বলছি কি আমার নম্বর আছে কি ফেসবুক মানে কি অন্য লোক ব্যবহার করছে, তো সেটার জন্য কোনো সমস্যা পড়তে পারি কিনা? বুঝতে পারলাম না প্রশ্নটা, আরো আপনার একবার। নাম্বার? মানে বলছি কি 2024 আমি একটা মানে জিও সিম কিনেছি, ঠিক আছে? হুম। তো এখন দেখছি সেই নম্বরটাকে ফেসবুক আগে থেকে চালু করা আছে, তো কোনো সমস্যা পড়বে কিনা? আচ্ছা, বেশ বুঝতে পেরেছি। বুঝতে পারছি, শুনতে থাকুন। সিম কিনেছেন, সেই সিমে অলরেডি একটা ফেসবুক অ্যাকাউন্ট চালু রয়েছে। চালু রয়েছে, উনি কি করবেন? ইমিডিয়েটলি সাইবার সেলে গিয়ে ওটার এগেনস্ট একটা কেস করে দিয়ে আসতে। কারণ স্বাভাবিক যদি ওই প্রোফাইল থেকে কোনো রকম ক্রাইম হয় বা কিছু হয় বা সেক্সটর্শন রিলেটেড কিছু, যেটা নর্মালি আমরা সোশ্যাল মিডিয়া থেকে হতে দেখি, সেক্ষেত্রে ভবিষ্যতে উনিই বলবেন। এবং ওনাকে এটাও দেখে নেওয়া উচিত ওনার যে সিমটা যেটা তারপরে কিনেছেন, ওই ট্যাপকপ বলে একটা সঞ্চার সাথী যে ওয়েবসাইট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখানে উনি যখন সিমটা কিনেছেন জিও, ডেফিনেটলি উনি আধার কার্ড দিয়ে উনি কিনেছেন, পারচেস করেছেন। তো ওই ট্যাপকপের ওয়েবসাইটে গিয়ে ওই ডিটেলসটা পুট করে উনি দেখে নিতে বলুন ওই যে নাম্বারটা উনি ইউজ করছেন আদৌ ওনার নামে রেজিস্টার আছে কিনা। তো যদি ওনার নামে রেজিস্টার থাকে তখনই ওইটার বেসিসে দেখিয়ে প্রুফ করতে পারবে যে ওই নাম্বারটা ইউজ করছে। এবার দু ধরনের জিনিস হয়, ফেসবুকে নাম্বারটা শেয়ার করে রেখেছে নাকি প্রোফাইলটাই ওই নাম্বারটা দিয়ে ক্রিয়েট হয়েছে। তো দুটো ক্ষেত্রেই কিন্তু সেম প্রবলেমটা কিন্তু প্রপারলিভাবে সাইবার সেলে বোঝাতে হবে, তখন ওরা এটার এগেনস্টে রিপোর্ট করিয়ে মেয়েটাকে রিপোর্ট করিয়ে এটার প্রোফাইল ডিলিট করতে পারে, যদি সেটাকে কোনো ফেক আইডেন্টিফিকেশন বা কোনো কেস সেটা যদি দেখতে পায়। আমাদের ফেসবুকে যারা জয়েন করেছেন তাদেরকে বলে দিই যে আপনারা ফেসবুকে কমেন্ট সেকশনে গিয়ে যেরকম কমেন্ট করে আজকের সাইবার ক্রাইম নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন, ঠিক তেমনভাবেই আপনি যেগুলো পারেন সেগুলো ফোনে আসতে পারেন 22488085 এই নাম্বারে সরাসরি। আর আপনি যেটা পারেন সেটা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992। হোয়াটসঅ্যাপে কি আমাদের কিছু মেসেজ আছে যেগুলো আমরা হ্যাঁ। পৌঁছে দেবো? সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখছেন, আমার কাছে দুটো ফোন থাকে, যে ফোন নাম্বারটা বিভিন্ন জায়গায় অফিসিয়াল জায়গায় দেওয়া আছে, সেটা যদি অন্যান্য কাজে ইউজ না করি, অপর ফোনটা যদি সতর্কতার সঙ্গে ইউজ করি, তাহলে কি নিরাপদ থাকা যায়? একদমই। তো যেটাই তো বক্তব্য, যেটা আমার অফিসিয়ালি কানেক্টেড নাম্বার সব জায়গায় দেওয়া রয়েছে, সেটা যেন পাবলিকালি 8-10টা জায়গায় হোটেল, রেস্টুরেন্ট, এইসব জায়গায় গিয়ে ওই নাম্বারটা শেয়ার না হয়। আরেকজন প্রশ্ন করেছিলেন মেদিনীপুর থেকে, হ্যাঁ আরেকজনও প্রশ্ন করেছিলেন না মেদিনীপুর থেকে না, কাকদ্বীপ দক্ষিণ 24 পরগনা থেকে। তিনি বলছিলেন যে এই সোশ্যাল মিডিয়া থেকে বাচ্চাদের কিভাবে দূরে রাখবো, এবং এর সাথে আমি আর একটা প্রশ্ন জুড়ে দিই, এখন তো আমরা বাচ্চাদের হাতে ফোন দিয়েই থাকি, মানে সেটা বাচ্চাদের হাতে ফোন দেওয়া হয় না এমন মানুষ খুব কম আছেন। বাচ্চাদের হাতে যখন ফোনটা দিলাম, তারা হয়তো ইউটিউবের কোনো ভিডিও দেখছেন বা কোনো অ্যাপে গিয়ে তারা খেলছেন, সেখান থেকে আরও কোনো একটা অ্যাপ চলে এলো বা কোনো লিঙ্ক এলো যেটা তো তাদের বোধগম্যের বাইরে, সেই ক্ষেত্রে কি করব? মানে এটা সত্যিই বলতে গেলে এখনকার দিনে এটা একটা সবচেয়ে পেইনফুল জায়গা আমাদের কাছেও। তো যেটা আমি রিসেন্টলি একটা কেস পেয়েছি সেটা বলে সব থেকে ভালো হয়। তো তার প্রায় এরকম 22-23 লক্ষ টাকা গেছে সেই মানুষটি। হুম। তো তিনি বলেন যে আমি কিছু ক্লিক করিনি, আমি কাউকে কোনো ডেটা শেয়ার করিনি। আমাদের কাছে যখন কেস আসে, আমরা যখন পুরোটা ঘাটাঘাটি করি, তো সেখানে দেখা যায় যে সেরকমভাবে উনি কোনো কল বা হোয়াটসঅ্যাপে কিছু যে শেয়ার করেছেন একদমই নয়। তো তারপরে ফোনটা ফরেন্সিক চেকিং হয় এবং দেখা যায় তার মধ্যে ম্যালওয়্যার ইনজেক্ট রয়েছে। এবার আপনি বলুন, ওনাকে হোয়াটসঅ্যাপে কেউ কিছু পাঠায়নি, কিচ্ছু করেনি, কি হচ্ছে
এই যে বিভিন্ন লাইভ ভিডিওস গুলো দেখে, ইচ্ছা করে ওই বাচ্চাদের যে কার্টুন রিলেটেড ভিডিওর তলায় দেখবেন কিছু পোস্ট করলে প্রচুর লিঙ্কস আসছে, প্রচুর লিঙ্কস আছে। কোনো লাইভ খেলা দেখছে ইউটিউবে বা কিছু দেখছে, তলায় প্রচুর লিঙ্কস আসছে। সাপোজ যেটা হয় কোনো কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে আটকে যাচ্ছে, সে দেখাচ্ছে যে আপনি নতুন ওয়েবসাইটে যান, এখানে পুরো পরিষ্কার দেখানো হচ্ছে, সেইটা যে মুহূর্তে ক্লিক হচ্ছে ফোনের মধ্যে কিন্তু ম্যালওয়্যার ঢুকছে। তো বাচ্চাদের কি, বড় মানুষদের পক্ষেও বোঝা সম্ভব না যে ওই লিঙ্কটা কোনো ম্যালিশিয়াস লিঙ্ক না নর্মাল লিঙ্ক, মানে ওটা কোনো আমার ক্ষতি করবে কি করবে না, এটা জাস্টিফাই করা সম্ভব না খালি চোখে দেখে। মানে আমাদের পক্ষেও দেখে সম্ভব না, আমরা সারাদিন এই বিষয় নিয়ে কাজকর্ম করলেও। তো বাচ্চারা তো সেই জিনিসটা ইউজ করার জন্য সেইটা ক্যাপাবিলিটি নেই বললেই চলে। ওই দুবার ইউটিউব অন করতে হলে বাড়ির লোক খুব খুশি হয়। আমি পারিপার্শ্বিক অনেক জায়গাতেই দেখি যে আমার ফোন চালাচ্ছে কি ভালো, বাট সে কিন্তু জানে না কোনটা রিয়েলিটিতে কোনটা কি হচ্ছে। সে জানে টাচ করলে কিছু পারফরমেন্স ঘটে, যেটা তার মাইন্ডসেটে একটা আনন্দ দেয় বা সে ওটার মধ্যে ইনভলভ থাকে। তো গেমিং অ্যান্ড দুটো এক্ষেত্রে সাইকোলজিক্যাল প্রবলেমও ক্রিয়েট হতে পারে যদি আদার্স আপনি এটাও কানেক্টেড, মানে সে যদি গেমে অ্যাডিক্টেড হয়েছে সেটা একটা প্রবলেম। এবং সেকেন্ড হচ্ছে তারা না বুঝে প্রচুর কিছু ক্লিকস করে, যারা একদমই বাচ্চা মানুষ কিছুই জানে না, এমনি মজার ছলে ফোন ক্লিক করছে। সেই ফোনে আপনার ব্যাংক রয়েছে, সেই ফোনে আপনার যাবতীয় তথ্য রয়েছে, সেই ফোনটাকে আপনি বাচ্চাদের হাতে দিয়ে ওই ইউটিউবের ওই কিছু সময়ের ফানের জন্য তার হাতে দেবেন না। বাই চান্স একটা প্রবলেম হলে সেই পরে গিয়ে ওইটাকে জাস্টিফিকেশনটাতে কিন্তু খুবই বিপদের জায়গায় নিয়ে যাবে, যেটা আমি রিসেন্টলি বললাম যে আমি অলরেডি একটা কেস পেয়েছি, তার এতগুলো টাকা গেছে। আরো একটা প্রশ্ন রয়েছে সৌমদীপ ভূঁইয়া, তিনি বলছেন ছবি তোলার সময় লোকেশন ট্যাগ হচ্ছে, এই ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করছে, কতটা নিরাপদ? মেটা কোনো ডেটা শেয়ার করে না। মানে আমি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছু ছবি পাঠাই, আমি কিন্তু ব্যাকএন্ডে সাপোজ আপনি গ্যালারিতে ক্লিক করলে কখন কোথায় তুলেছেন কি তুলেছেন, যে ব্যাকএন্ডে যে ডেটাটা থাকে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে সেই ডেটাটা থাকে না। মেটা ব্যাকএন্ডের পুরোটা ডেটাটাকে ইরেজ করে পাঠায়। মানে সেক্ষেত্রে আমার ফোনে তোলা ছবির যে সোশ্যাল মিডিয়াতে যে প্রোফাইল পিকচারটা আমার রয়েছে, সেই প্রোফাইল পিকচারটা যদি আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করি তো ডিরেক্টলি সেটা পাওয়া সম্ভব না। তবে হ্যাঁ, এটাও বলবো না যে তার কোনো তালিকা নেই, তো সেটা আমাদের বিভিন্ন লিগাল ওয়েতে বা ল এনফোর্সমেন্ট সেই ধরনের টুলসগুলো ইউজ করে, যেগুলো পাবলিকালি অ্যাভেলেবেল নয়, যে এই ফটোটা কোথায় তোলা হতে পারে সেগুলো প্রপারলি যে 100% শিওর ডেটা দেয় সেটাও নয়, কিন্তু নর্মালি ফটো সোশ্যাল মিডিয়াতে মেটা ইরেজ করেই আপলোড করা। না, যেটা আমরা ফেসবুকে ট্যাগ করি অনেক সময় কোথাও খেতে গেলে বা বন্ধুদের সাথে হ্যাঁ, কোথাও গেছি। সেটা সেই তাদের পেজে দেখাবে, সে যদি অ্যাড করে নেয়। ইনস্টাগ্রামে অনেক সময় স্টোরি দিয়ে ট্যাগ করে, তারা অ্যাকসেপ্ট করে না, তো সেক্ষেত্রে প্রোফাইল যেতে পারে। তাও বললাম তো, মানে শেয়ার করুন সোশ্যাল মিডিয়াটাকে। যদি আমরা একটা ওই ফানের জায়গা হিসাবে বা এন্টারটেনমেন্ট জায়গা হিসাবেই দেখি তাহলে ঠিক আছে, বাট ওই সারাক্ষণই আমি ফেসবুকে কার সাথে খেতে গেছি, কোথায় খেতে গেছি, কখন খেতে গেছি, যখন খাচ্ছি তখনই আপলোড করছি, তার সাথে সাথে আবার তাকে ট্যাগও করছি, এই জিনিসটা করবেন না। মানে আমি বলবো না যে এই জিনিসটা করলে কোনো ক্ষতি হচ্ছে, হয়তো আর 100টা মানুষের হচ্ছে না, কিন্তু 10টা মানুষের কোনো না কোনো দিক থেকে হচ্ছে। আহ, আরো একটা প্রশ্ন রয়েছে আমাদের ফেসবুকে কমেন্ট সেকশনে এসেছে, বলছে এআই টুলসে নিজের ছবি আপলোড করা কতটা নিরাপদ? ছবিগুলো কি পার্মানেন্টলি স্টোর করা হয়? আর এআই দিয়ে ফটো এডিট করলে অরিজিনাল যে ডেটা, মানে অরিজিনাল মেটার যে ডেটা, লোকেশন, ডিভাইস ইনফো, এগুলো কি লিক হতে পারে? রিশরা থেকে প্রযুক্তি সরকার। ওকে, সো মেটা যে মানে আমরা যে এআই টুলসগুলো ইউজ করছি, তো এই যে এক দিনে এই লাস্ট যে গিবলি আর্ট ছিল, একদিনে প্রায় 21 লক্ষ ইউজার চ্যাটজিপিটিতে রেজিস্টার করেছে। ইজ আ পার্ট অফ বিজনেস। এবং মানুষ কি করছে, শুধুমাত্র এটা না, এটার সাথেও যে ট্রেন্ডিংগুলো চলছে সোশ্যাল মিডিয়াতে, আমায় কোন নায়িকার মতো দেখতে লাগছে, আমায় কোন নায়কের মতো দেখতে পাচ্ছে, 40 বছর বয়সে আমার রূপ কেমন থাকবে, তো এগুলো মানুষ এন্টারটেন, একজন করছে 10টা। এখন তো ডিফারেন্ট বেরিয়েছে, রিসেন্টলি যেটা বেরিয়েছে, সাধারণ মানুষ যদি বোঝার চেষ্টা করে, আগে কি করলো দেখবেন, আপনি চ্যাট জিপিটিতে যদি ইমেল আইডি দিয়ে রেজিস্টার না করেন আপনি ফটো আপলোড করতে পারবেন। তার মানে কি করছে, ক্রিয়েটিং আ প্রোফাইল, আপনার ইমেল আইডির সাথে আপনার ফটো মার্জ হচ্ছে, তার মানে এই মানুষটা ফোন নাম্বারও মার্জ হচ্ছে। এবার সুতরাং 3টে জিনিস দিয়ে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। এবার ওই প্রোফাইলে যা যা আপলোড করবে সব একটা জায়গাতে স্টোর হতে থাকবে। এবার এই স্টোরটা তো ইন্ডিয়াতে হচ্ছে না, ওদের সার্ভারটা তো ইন্ডিয়ার বাইরে। এবং এরকম কত সার্ভার আছে, একটা মানুষের ছবি, আপনার যদি ঘুরতে যাওয়ার 100টা ছবি তোলেন আপনি, সেটা আমি বলছি আপলোড করুন, আপনাকে এডিট করে দিয়ে দেবো। তো ছবিগুলো তো আমি নিয়েই নিলাম,
আপনি হয়তো কিছু বিনোদনের জন্য বা কি ভালো এডিট করে দিয়েছে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, বাকিদের শেয়ার করি, বিষয়বস্তুটা তাই। মানে কাউকে ডিরেক্টলি হাতে দিচ্ছেন না, একটা ট্রেন্ডিং চালু করেছে, মানুষের কি হচ্ছে, ও যা করছে আমাকেও তাই করতে হবে, আমি আপলোড করছি। এবং রিসেন্টলি ওরা যে ট্রেন্ডিংটা করেছে সেটা আপনার প্রফেশনটাকে মার্চ করার জন্যও কিন্তু করেছে। মিডিয়ার লোকরা থিমটা মিডিয়ার মতো, প্রফেসরদের থিম প্রফেসরদের মতো, এবং বাকি যারা স্কুলসের ছাত্রছাত্রী যেটা রয়েছে পিছনে ব্ল্যাক বোর্ড চকের লেখা, মানে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন আপনার প্রফেশন। মানে শুধু ছবিও নিচ্ছে না, বাই প্রফেশন কি করছেন এটাকে অ্যাকচুয়ালি বলা হয়, মানে সাইবার ক্রাইমের ক্ষেত্রে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করলে আপনার প্রোফাইলিং ক্রিয়েট করে, আপনার দেখে আপনার প্রোফাইল থেকে কি কি ইনফরমেশন বের করতে পারে। এবার এইগুলো ডিজিটালি প্রেজেন্ট থাকছে বলেই এবার আপনি কি করছেন, আপনি আপনার মিডিয়ার সায়েন্সটা ওখানে আপডেট দিচ্ছেন, লিখছেন বলেও বানিয়ে দিচ্ছে। এআই তো তাই করছে, আপনি যেটা চাইছেন। এখন তো অনেকে এরকমও দেখি কাজের ক্ষেত্রে, মানে এটা খুবই ফানি, মানে যদি বুঝতে পারেন আপনার চোখের যদি আন্দাজ, মানে এত কাজ যদি করার ক্ষেত্রে আমাদের রয়েছে, সাপোজ গলার ট্যাগ পরে হয়তো কাজে যায়নি, তো গিয়ে গিবলিকে বলছে দুটো জিনিস আলাদা, একটা হচ্ছে তার নিজের ফর্মাল পড়া ছবি, আর একটা হচ্ছে ওই তার যে ট্যাগটা, এটা মার্চ করে দিন। তো তাকে ওই গলার ট্যাগ পরিয়ে দিচ্ছে, মানে আমি দেখে ফেলছি সে এসবিআই এর অফিসার, মানে বা যে যেটা ইউজ করছে অ্যান্ড অল। তো এইভাবে মার্জ হচ্ছে ডিজিটালি কোনো কিছু। এআই এমন একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছে, সবকিছু যে পজিটিভ আর নেগেটিভ দিক হচ্ছে, এআই ইউজ করে নেগেটিভ দিকটা সব থেকে বেশি ঘটছে। বেশ। ফোনে কে আছেন? নমস্কার। হ্যালো না। হ্যালো। এই মুহূর্তে কেউ নেই আমাদের সাথে। আচ্ছা, একটা খুব জরুরি প্রশ্ন মনে পড়ছে মৌসুমী, যেগুলো আমরা ফেস করে থাকি সেগুলো নিয়ে যদি একটু বেশি করে কথা বলি। আপনি এই এতগুলো উত্তরের মধ্যে একটা শব্দ ব্যবহার করেছেন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট। একদম এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিন্তু সব থেকে বড় হয় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। একদমই ছবি মফ করা, একদম হাফ নেকেড ছবি তৈরি করা, এগুলোর ক্ষেত্রে যদি আমরা এগুলোর শিকার হই, আমরা কি করব, আমাদের স্টেপ কি হবে? দেখুন, প্রথম হচ্ছে শিকার হওয়াটার কারণ হচ্ছে এরা যে গ্যাংটা যেভাবে কাজ করে, অপরদিকে এখানে কিন্তু মহিলাদের মানে কেসেস খুব কমই হয়েছে সেক্সটর্শনের ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ মানুষের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে পুরো ক্ষেত্রেই। আমি একটা কেন আমরা সম্প্রতি দেখেছি আমাদের বাংলার টলিউডের খুব বিখ্যাত অভিনেত্রী না না যিনি শিকার সেটা হয়েছিলেন, এবং না না ওটা ওই কেসটা হচ্ছে তার ফটোটাকে এডিট করেছে, আমি পুরোটাই বলছি ভিডিও কল করে বা যেটা করে না, আমি সেক্সটর্শনের। শুধু ভিডিও কল বলছি না সামুদ্রিক Okay. বাবু, আমি বলছি ধরুন আমার Overall. ছবিকে মফ করে Morph ব্যবহার করে, করা হলো হ্যাঁ, কোনো ব্লু immediately. ফিল্মের ক্ষেত্রে, হ্যাঁ বা আমার মুখটা বসিয়ে দেওয়া হলো কোনো অন্য কোনো নেকেড ছবির একদম ক্ষেত্রে, একদম একদম ভিডিওতে এক্সটর্শন করা হলো, আমরা কি করব? ইমিডিয়েটলি আপনাকে সাইবার সেলে গিয়ে রিপোর্ট করা উচিত ইমিডিয়েট বেসিসে। এবং এর যে প্রস্তুতিটা, মানে যে প্রসেসটা হয়, আপনি যদি করেন, যদি দেখেন এটা একটা মর্ফ ছবি আপলোড হয়েছে এবং সেটার সাথে সাথে ক্ষেত্রে যদি দেখে সোশ্যাল মিডিয়াতে একটা ফেক প্রোফাইল থেকে করে আপনাকে ব্ল্যাকমেলিং টাইপের কিছু করা হচ্ছে, তো প্রোফাইলটা কিছুক্ষণের মধ্যে ডিলিট হয়ে যাবে। মানে এই প্রসেস আছে, কিন্তু আপনাকে প্রপারলি ওই লিঙ্ক অ্যান্ড অল, মানে প্রোফাইলের যে লিঙ্ক, অনেক সময় কি করে আপনাকে ভয় দেখানোর পর বাকিদের শেয়ার করছি বলে আপনার মনে কিউরিয়াসিটি বাড়িয়ে আপনাকে ব্লক করে দেবে। তো বাকি কারোর প্রোফাইল থেকে ওই প্রোফাইলের লিঙ্কটা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখি, ওনার স্ক্রিনশটটা ওনার কাছে আছে কিন্তু প্রোফাইলটা আমরা খুঁজে পাচ্ছি না। প্রোফাইলের লিঙ্কটা তো পুরোটা ফোনের মধ্যে দেখা সম্ভব হয় না, তো সেক্ষেত্রে একটা প্রবলেম হয়। তো ওই লিঙ্কটা নিয়ে প্রপারলি গেলেই তবে ফেসবুক প্রোফাইলটা ডিলিট হতে পারে। লিঙ্কটা তাহলে কিভাবে নিয়ে যাবে? যে কোনো প্রোফাইলে গিয়ে তো রাইট ক্লিক করে প্রোফাইল লিঙ্ক শেয়ারের অপশন গিয়ে লিঙ্ক কপি করা যায় সে সেখান থেকে কপি করে একদম। নিয়ে কারণ অন্য বন্ধুকে বলতে হবে যে তুই ওই প্রোফাইলটা দেখে লিঙ্কটা বানিয়ে আমায় পাঠাই, এই বেশ। নামে রয়েছে। পরের প্রশ্নে যাব, যেটা আরো একটা সমস্যা আমাদের, সেটা হলো আমরা বুঝতে পারি না লোকাল থানায় যাব না সাইবার ক্রাইমে যাব। লোকাল থানায় গেলে আমরা একরকম ভাবে গাইডেড হই, সাইবার ক্রাইমে গেলে আমরা একরকম ভাবে গাইডেড হই। হুম। আমার যারা এই মুহূর্তের শ্রোতা যারা শুনছেন, এবং আমি এবং মৌসুমী দুজনেই, আমরা যারা শহরতলি বা শহরে বাস করি, আমাদের প্রথম স্টেপ কি হবে? থানায় যাওয়া যদি না ওই ফর্ম ফিল আপ করে সোশ্যাল সাইট? সোশ্যাল না না, যদি আপনি কনফিউজ হয়ে যান কোথায় যাব, আপনি যদি সাইবার সেল প্রপারলি বুঝতে না পারেন, আপনি যে থানার আন্ডারে রয়েছে সেই থানার, এখন বেসিক্যালি কলকাতায় সবই থানার সাথে সাইবার সেল কানেক্টেড, মানে সাইবার সেল রয়েছে।
এছাড়াও সিসিডাব্লিউ উইং রয়েছে, সেটা ডাইরেক্টলি উইং না, সেটা অনলাইনে দেখে। ওই 1930-তে আপনি যে কথা বলছেন ওটা সিসিডাব্লিউ, সাইবার ক্রাইম উইং, ওরাই কন্ট্রোল করে। আপনি যদি বুঝতে না পারেন কোন থানায় যাবে, তাদের জিজ্ঞেস করে আপনার বাড়ির অ্যাড্রেস অ্যান্ড এগুলো যদি শেয়ার করেন, তারা বলে দেবে। অনেক সময় যদি আপনি বয়স্ক মানুষ থাকেন, তো তারা কিন্তু ডিরেক্টলি আইওর নাম্বারও দিয়ে দেয়, ইনভেস্টিগেশন অফিসার একটা নাম্বার দিয়ে, ওনারা আপনার কাছ থেকে বাই কলে ডিটেলস নেবে এবং ডিটেলস নেওয়ার পর আপনাকে ওইভাবে গাইড করবে যে আপনি এখানে গিয়ে দেখা করুন বা আপনার আইও এটা কিন্তু অনলাইনে বলেও দেয়। বেশ, আমরা এরপরে বলবো যে আমরা যখনই অন্য কোথাও যাচ্ছি, মানে বেড়াতে যাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে সেই জায়গায় হয়তো নেটওয়ার্ক নেই, আমরা সেই হোটেলের ওয়াইফাই এর পাসওয়ার্ড চেয়ে নিচ্ছি। হুম। আমাদের ওয়াইফাই না হলে, মানে মোবাইলটা না ইউজ করলে আমরা তো একদম থাকতেই পারছি না। তো সেই ক্ষেত্রে আমরা যে ওয়াইফাইটা সেখানে গিয়ে ব্যবহার করছি, সেই ওয়াইফাইটা ব্যবহার করা সেই তাদের পাসওয়ার্ড দিয়ে, সেটা কতটা সেফ? একদমই না। আমরা সাইবার অ্যাওয়ারনেসের যদি আপনি প্রথম 3টে পয়েন্ট জিজ্ঞেস করুন, তো আমরা প্রথম 3টের মধ্যে এই পয়েন্টটা বলবো যে পাবলিকালি কোনো ওয়াইফাই সাথে কানেক্ট না। এবং আর একটাও জিনিসও বলছি পাবলিকালি, এখন যেটা নিয়েও প্রচুর স্ক্যাম হচ্ছে এবং মানুষ সেটা পাচ্ছে, এয়ারপোর্ট আর স্টেশনে আমরা ফোনটা নিয়ে এত জরুরি না। এই ট্রেনে উঠে যদি চার্জ না থাকে, এখন কি করেছে ওর জন্য গভর্নমেন্ট থেকে প্রচুর জায়গায় বা এয়ারপোর্টগুলোতে চার্জিং পয়েন্ট থাকে। তো চার্জিং পয়েন্টের ক্ষেত্রে ইউজ ইউর ওন ওয়্যার, মানে আমাদের যে চার্জিংয়ের যে ওয়্যারটা থাকে, নিজের ওয়্যারটা ইউজ করুন। ওখানে 3 ধরনের অপশন থাকে। একটা হচ্ছে আপনি নিজের ওয়্যারটা পুট করে চার্জ দিন, আপনার নিজের যে ডঙ্গেল এটা রয়েছে, মানে আপনার যে চার্জিং এর অ্যাডাপ্টার রয়েছে, অ্যাডাপ্টারটা পুট করুন, অথবা পুরোটা রেডি আছে, শুধু আপনার ফোনের মধ্যে মানে চার্জিং পয়েন্টটা টাইপ 2 টাইপ সি বা অ্যাপেল যেটাই থাকুক না কেন, আপনি ইনবিল করলে আপনার ফোনে চার্জ হচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রে থার্ড পয়েন্টটা লোকে খোঁজে, কেন আবার চার্জার বের করবো, তাড়াহুড়োর চোটে যদি নিতে ভুলে যাই। তো এখানে তো রয়েছে, ওইখান থেকে হচ্ছে এই স্ক্যামটাকে বলা হচ্ছে জুস জ্যাকিং। ওই যে ইনবিল্ড হচ্ছে ওই ওয়্যারের মধ্যে দিয়ে, আপনি তো ব্যাক এন্ডে কি চলছে আপনি জানেন না। কোনো একটা মানুষ গিয়ে যদি ওয়্যারের মধ্যে কোনো একটা আইওটি ডিভাইস ইনপুট করে দেয়, আপনার ফোনটা হ্যাক হয়ে যাবে। এরকম কেস প্রচুর ঘটছে। এটাকে বলা হয় জুস জ্যাকিং। যারা দেখছে, আপনারা যদি জুস জ্যাকিং ক্রাইম বলে ইন্ডিয়াতে সার্চ করেন গুগলে, আপনি পুরো ডিটেলস পেয়ে যাবেন কিভাবে কি হচ্ছে। আর একটা পয়েন্ট কি, 3টে পয়েন্ট বলেছেন অ্যাওয়ারনেস। হ্যাঁ, অ্যাওয়ারনেসের ক্ষেত্রে একটা তো মানে ওটিপি না শেয়ার করা বা অ্যাপ্লিকেশন শেয়ার না করা, একটা হচ্ছে পাবলিক ওয়াইফাই বন্ধ করা, আর থার্ড হচ্ছে যতগুলো সোশ্যাল মিডিয়া সাইট আছে, সেই সাইটে প্রত্যেকটাতে 2 স্টেপ অথেন্টিকেশন থাকে। সেটা ফেসবুক হোক, জিমেল হোক, হোয়াটসঅ্যাপ হোক, ইনস্টাগ্রাম হোক, যে কোনো জায়গায়। তো 2 স্টেপ অথেন্টিকেশনটা অলওয়েজ এনেবল করে রাখবেন। এই ফার্স্ট 3টে, এটাকে আমরা বলি এই 3টে পয়েন্টকে, মানে অনেকটাই মানুষের প্রবলেমটাকে কমিয়ে দেবে। ফোনে কে আছেন? নমস্কার, নমস্কার, বলুন আমি হাওড়া থেকে তপতি বলছি। বলুন। আচ্ছা, আমার স্যারের কাছে একটা প্রশ্ন আছে। আমরা যখন ফোন করি, কারোর সঙ্গে কথা বলছি, সেই সময় কি ট্রু কলার থেকে জানা যায় যে আমি কার সঙ্গে কথা বলছি? আপনি অনুষ্ঠানটা যদি প্রথম থেকে শোনেন তাহলে এই উত্তর উনি আগেই দিয়েছেন, তবু আরেকবার ছোট্ট করে যদি একদম, বলে দেন। নিশ্চয়ই। দেখুন, জানা যায় মানে বলতে গেলে ফ্রিতে কোনো কিছু জানা সম্ভব না, কিন্তু আপনি যদি সেইখানে আমরা যারা মানে ইনভেস্টিগেশন বা যারা এই সাইবার ক্রাইমের মধ্যে যারা ইনভলভ রয়েছে, তারা বিভিন্ন রকম টুলস ইউজ করে এগুলো জানতে পারে। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। বেশ, আর এরপরে আমাদের আরো একটা প্রশ্ন রয়েছে। এটা তো আমরা ওয়াইফাই নিয়ে আমরা জানলাম, এবং আমাদের যে হটস্পট অন করে আমরা অন্য ডিভাইসে কানেক্ট করি, সেটাও কি একই রকম? পার্সোনাল, সেটা আমি হটস্পট করে লোককে কেন করবো? আমি নিজের ক্ষেত্রে যদি ইউজ করি, সেটা তো সমস্যাদায়ক কিছু না। আমার বাড়ির লোকে, মেন বিষয় হচ্ছে ইউজ এভরিথিং বাট ট্রাস্টেড ওয়েতে। হুম। এবার আমি যদি জানি যে হোটেলে আমি প্রথম থেকে যাই, সেটা ট্রাস্টেড লোক বা সেখানে এই প্রবলেম আমি ফেস করবো না, তো সেখানে আমি কেন করবো না? কিন্তু যেটা আমার ট্রাস্টেড না, জানি না, চিনি না কিছু, হঠাৎ গেছি প্রথমবার গিয়ে, তো সবার আগে রুমের গিয়ে আগে লোকে ওই ওয়াইফাই পাসওয়ার্ডের মতোই নেয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে একদমই উচিত না এগুলো ইউজ করা। ক্যাফেতে কি কি হুম। কাজ করলে বিপদে পড়তে পারি? ওই ক্যাফেতে বলতে গেলে অনেক আমরা, মানে কম্পিউটার ক্যাফেতে। ও বাবা, ফার্স্ট গিয়েই উচিত হচ্ছে সার্চে গিয়ে কি লগারটা এনেবেল আছে কিনা চেক করা। এবার আপনি বললেন হোয়াট ইজ কি লগর? কি লগর হচ্ছে আপনি যে টাইপ করছেন, যেমন আমরা কিছু টাইপ করলে একটা লেখা হয়, কি লগরটা এনেবেল থাকলে পিছনে সব লেখাগুলো উঠতে থাকে। আপনি যা টাইপ করছেন তাই উঠবে ব্যাক এন্ডে। এবার আপনি যদি ওখানে ফেসবুক লগ ইন করেন আর 2 স্টেপ অথেন্টিকেশন না থাকে, আপনি চলে যাওয়ার পর অন্য কেউ আপনারটা খুলবে। আপনি যদি ব্যাংক লগ ইন করে, ব্যাংকের পাসওয়ার্ড আপনার জানতে পারবে। তো ফার্স্টে যদি কেউ ওখানে গিয়ে কোনো কাজে লগ ইন করতে যায় বা কোনো কাজ করে, ফার্স্টে সার্চের নিচে যে কম্পিউটারের নিচে যে সার্চ অপশন থাকে, ওখানে গিয়ে কি লগারটা দেখবে, কি লগারটা অন না অফ আছে। যদি অন থাকে অফ করে দিয়ে ইউজ করো।
এবং আমি বলবো তো ব্যাংকিং সাইট ফাইটগুলো, কারণ এইসব সিস্টেমগুলো না একবার বিজনেসের জন্য কিনে তো এগুলো আপডেট হয় না, সেই পুরোনো দিনের সিস্টেমগুলো ইউজ করে, যার ফলে প্রবলেম হয়। এখন তো যেমন উইন্ডোজ 10ও কিন্তু ভার্নালিবিলিটি চলে এসেছে, নতুন আর প্যাচ আসছে না, সুতরাং তার ফলে কি উইন্ডোজ 10 ইউজ করারও রিস্কের। তো সেক্ষেত্রে ওই মানে অনেক ওল্ড ভার্সনের জিনিসগুলো সাইবার ক্যাফেতে ইউজ হয়, সেখানে ব্যাংক ফ্যাঙ্ক লগ ইন না করাই বেটার। বেশ, অনেক কিছু ক্ষেত্রে দেখা যায় কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে বা কোনো সাইডে হয়তো দরকারই আমরা ঢুকেছি, অথেন্টিক সাইট বা আমরা সেটা জানি না অথেন্টিক কিনা। কোথাও ফর্ম ফিল আপের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় সেখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়, সেখান থেকে একটা মানে আমাদের একটা আইডি ক্রিয়েট করতে হয়, এবং সেই পাসওয়ার্ডটা অনেক জায়গায় দেয় যে সেভ করে নেব কিনা, বা অনেক জায়গায় দেয় যে সেভ করে নেব না নেব না। অপশন থাকে। হ্যাঁ, না মানে অনেকে ভাবেন যে বারবার করে পাসওয়ার্ডটা দিয়ে ঢুকবো, তার থেকে সেভ করে নি। সেটা কি সত্যি করা ঠিক? সেটা কি আপনি কোথায় কোন জায়গায় করছেন? আপনি যদি নিজের সিস্টেমে করেন তাহলে সেভ করলে আপনার কি সমস্যা? কারণ ওই সিস্টেমটা তো আপনি ছাড়া অন্য কেউ ইউজ করবে না। এবার আপনি যদি ওনার একটা পাবলিকালি যে কেউ একটা জায়গায় করেন, তো সেখানে যদি সেভ করে রাখেন, আপনার পরে তো অন্য কেউ ইউজ করবে, তখন তো সেই পাসওয়ার্ডটা কম্প্রোমাইজ হতে পারে। বেশ, তাহলে যদি আমরা আমাদের নিজেদের মোবাইল থেকে বা আমাদের না, সেটা নিজস্ব জায়গায় সেভ করলে তো কোনো সমস্যা নেই না, কারণ ওটা তো অন্য কেউ ইউজ করছে না। এবার যদি আপনার ফোন আরো 3 জন ইউজ করে, তাহলে সেগুলো সেভ করাটা আপনার কাছে রিস্ক। মানে নিজের কাছে যতটা নিজের মধ্যে ক্লোজ থাকবে সেটা তত সুবিধা। ফোনে কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, নমস্কার হুম। স্যার। একটু ক্লিক বেট ব্যাপারটা নিয়ে যদি একটু ব্রিফলি বলেন কে তাহলে বলছিলেন? সুবিধে হয়। এই সাহেব মিত্র বলছি, হাতিবাগান থেকে। আরেকবার বলুন একটু। ক্লিক বেট জানতে চাইছেন? শুনতে থাকুন। আচ্ছা, মানে আমার মানে ডিরেক্টলি এই বিষয়ের উপর পুরোপুরি নলেজটা কতটা আছে বলে আমি জানি না, বাট আই এম নেভার ইউজড এটা। মানে এইগুলোর ডিভাইসের ক্ষেত্রে ক্লিক বেট আমাদের সুরক্ষার সঙ্গে আসে না, যেটাতে আসে সেটা মূলত ওই ডিজিটালি আমরা যে প্ল্যাটফর্মগুলো ইউজ করি তার ক্লিক বেট, সেখান থেকে রোজগার হওয়া। মানে digital আমি একটা সুরক্ষার এবার ক্ষেত্রে। দেখুন বিষয়টা হচ্ছে সাইট তো প্রচুর আছে। এবার ইনভেস্টমেন্টের যদি রিলেটেড এটা কিছু হয়, আমি তখন বলবো যে অ্যাপ্লিকেশন কোনো প্রবলেমের জায়গা নয়। হুম। অ্যাপ্লিকেশনটা যে সেটা অথরাইজ কিনা সেটা দেখার, সেখানে কটা ইউজার ইউজ করছে, কেউ স্ক্যামের সামনে পড়েছে কিনা, সেখানে রিভিউতে পাওয়া যায়। এখন রিভিউ অনেকে মানে বিভিন্ন জায়গা থেকে পয়সা দিয়ে ভালো রিভিউ তোলে, এগুলোকে অ্যাকচুয়ালি ফেক। তো সেই যেটা পপুলারিটি বেশি, প্রচুর মানে ইউজ করছে, কারণ বেটিং সাইট বা বেটিং বা ইনভেস্টমেন্টের বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলি হিউজ কোয়ালিটির লোকই ইউজ করে। কিন্তু সেক্ষেত্রে দেখুন, যতটুকু জানি ইনভেস্টমেন্টের টাকা আপনি একদিনে তুলতে পারবেন না, মানে যে অ্যাকাউন্টের থেকে একদিনে তুলতে পারবেন না। কিন্তু এইখানের মেন বিষয় হচ্ছে এখন প্রচুর ইনভেস্টমেন্টের জন্য লোকজন পাওয়া যাচ্ছে যে আপনাকে আমি ইনভেস্ট করতে হেল্প করব। অ্যাপ প্রবলেমের না, প্রবলেম হচ্ছে হিউম্যান বিং কেউ যদি আপনাকে ওই বুদ্ধি দেওয়ার নাম করে সোশ্যাল মিডিয়া, যেটা আমি এসে আপনাকে দেখাচ্ছিলাম, এবং প্রচুর চ্যানেলস রয়েছে যেখানে লোককে ইনভলভ করাচ্ছে। সেটা টেলিগ্রাম চ্যানেলও আছে, যে মানুষ দেখছে হ্যাঁ লোকে 50,000 দিচ্ছে, আধা ঘন্টার মধ্যে 1 লাখ পাচ্ছে, বা 1 লাখ না 50,500 পাচ্ছে, বা 60,000 পাচ্ছে। এরকম প্রচুর ইনভেস্টমেন্টের এরকম চ্যানেল রয়েছে যেখানে মানুষকে নিয়ে যাওয়ার পর মানুষের সাথে স্ক্যাম হচ্ছে। এই টেলিগ্রামের কথা আপনি বললেন, এখন তো বেশিরভাগ দেখা যায় পড়াশোনার ক্ষেত্রে বা বিভিন্ন ডকুমেন্ট নোট শেয়ারের ক্ষেত্রে, সিনেমা দেখার ক্ষেত্রে আমরা এই সাইটটাকে ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে আমরা যখন পড়াশোনা করছি, মানে কোনো একটা ক্লাস হচ্ছে গ্রুপে, তো ডকুমেন্ট শেয়ার হচ্ছে বা কোনো নোটস শেয়ার হচ্ছে, সেইটা কি আমরা খুলে দেখবো না, বা সেটা খুলে হ্যাঁ, দেখার সেটা আগে আমি কি কি বলছি। ভাববো? আপনি যদি পড়ছেন, সাপোজ আপনার যে ফ্রেন্ড সেই আপনাকে ডকুমেন্টসটা পাঠিয়েছে, দ্যাট ইজ ডিফারেন্ট। আর আপনি এক জায়গায় পড়ছেন, হয়তো আপনাকে আইডেন্টিফাই করলে সে চেনেও না, সেখানে হয়তো 1000 জন মানুষ পড়াশুনো করছে, সেখানে যে পিডিএফ ফাইলটা পাঠানো হচ্ছে, কেন পাঠানো হচ্ছে? ওখানে কোনো ওই ডেটা মানে যেতে ফাইল সাইজের কোনো লিমিটেশন নেই, যেটা হোয়াটসঅ্যাপে রয়েছে বা অন্যান্য জায়গায় শেয়ার করতে গেলে। টেলিগ্রামে কি পাঠিয়ে দেয়, ডাউনলোড করা যায়। আপনি যে মুভি দেখার জন্য বলছেন, সেখানে একটা লিঙ্কের মাধ্যমে খুলছেন, সেই লিঙ্কটা কে ক্রিয়েট করেছে আপনি জানেন না, সেটা তো পুরোটাই অ্যানোনিমিটি। তো আমরা বলছি আননোন লিঙ্কে ক্লিক করবেন না, বা আননোন কোনো জায়গা থেকে কোনো ডকুমেন্টস ডাউনলোড করবেন না, ফটো ডাউনলোড করবেন না। তো সেটা তো ঘুরে ফিরে সে একই জায়গায় যাচ্ছে, যে আমাকে সে আননোন জায়গা থেকে আমার নিজের সুবিধার জন্য ইউজ করছে। এবার আপনার সাথে ঘটেনি বলে যে ভবিষ্যতে ঘটবে না, সেই গ্রুপের মধ্যে তো আরো প্রচুর মানুষ আছে, হুম। তাকে আপনি কি করে আইডেন্টিফাই করবেন যে মানুষটা কোনো ফেক বা কোনো খারাপ, যেটা আপনার ফোনের পক্ষে হার্মফুল, সেই ডেটা ওখানে শেয়ার করবেন?
এটা তো ঘটতেই পারে, তো আননোন জায়গা থেকে সেফ থাকাই বেটার। না কিন্তু তাহলে আমরা যখন কোনো গ্রুপে কোনো কোর্স করছি মানে ক্লাস করছি, টেলিগ্রাম ইউজ করার কথা বেশিরভাগ হুম। জায়গায় এখন বলে থাকে, তো তাহলে কি সেই কোর্সগুলো করার ক্ষেত্রে আমরা সেই দেখুন, নোটসগুলো আমি নেব না? নোটসগুলো নেওয়ার কথা বলছি না, আমি বলছি যে দেখা গেলো এখানে আমরা যদি 10 জন থাকি, সবাই সবাইকে চিনছি, আমরা একটা জায়গায় পড়তে যাচ্ছি, আমরা নোট শেয়ার করছি, তো একটা জায়গায় 1000 জন পড়ছে একসাথে বা 500 জন পড়ছে, আপনি সবাইকে চেনেন না, সেখানে নোট শেয়ার হচ্ছে, সে তার নোট শেয়ার করছে বা অ্যাসাইনমেন্ট শেয়ার করছে বা তার কোনো পেপার পাবলিশ হয়েছে সেটা শেয়ার করছে, যেগুলো হয় বড় বড় পেপারসগুলো। তো সেখানে আপনি যখন করছেন, আপনি কি করে মানে অ্যাজ পার যদি সাইবারের ল থেকে ভাবেন, ফলে সুরক্ষা থেকে বা অ্যাওয়ারনেস থেকে ভাবেন, উচিত না। বেশ, ডার্ক ওয়েব একটা বড় চ্যাপ্টার আমাদের এই সাইবার সিকিউরিটির জন্য। ডার্ক ওয়েবটা কি বলুন তো, আমরা অনেকটাই বুঝি না। ডিজিটালি কালোবাজার, যেটা সব ধরনের যত রকমের মানে কালো জিনিস হতে পারে, ব্ল্যাক, মানে সেটা ড্রাগস হতে পারে, গানস হতে পারে, বুলেট হতে পারে, হিউম্যান বডি পার্টস হতে পারে। রিসেন্টলি ডার্ক ওয়েবে আমরা আগে যেটা শুনতাম যে সিরিয়াল কিলার, রেন্টে হ্যাকারও রয়েছে, মানে সেখানে ক্যাটালগ তৈরি করে দেওয়া রয়েছে যে এই সার্ভিসের জন্য কত টাকা, এবং আপনাকে বলছি একটা মানুষকে মেরে ফেলার জন্য সেখানে অপশন রয়েছে $1700। এই ডার্ক ওয়েবে যে রেন্টে হ্যাকার বা এগুলো, ডার্ক ওয়েব নর্মালি গুগল থেকে করা যায় না, এর জন্য ডেডিকেটেড অন্য সার্চ ইঞ্জিন রয়েছে, যেটা টর ব্রাউজ, মানে সেই ব্রাউজারটা টর এবং ব্রাউজার আমাদের বেশি না জানানোই ভালো। মানে লোকে দেখুন, ডার্ক ওয়েব মানে যে সবসময় সেটা খারাপ হচ্ছে, কিন্তু যারা প্রপারলি টেকনিক্যালি জিনিসটা জানে না তার কাছে না ইউজ করাই বেটার। মানে আমি আজ খুব ভালো লাগলো, মানে সে যদি ডার্ক ওয়েবে ওই টর ব্রাউজার সম্বন্ধে শুধু জানে, সেখান থেকেও ডার্ক ওয়েবের প্রপার জায়গায় সে পৌঁছতে পারবে না সবসময়, কারণ তার ডিফারেন্ট ওয়েবসাইট আছে, সার্চ করার বিভিন্ন তরিকা আছে। তো এটা এরকমও বিষয়বস্তু না, মানে মানুষ যদি না জানে, সেটা যদি পজিটিভ ওয়েতে না রক্ষা করতে পারে, আজ পুরো ওয়ার্ল্ডের এজেন্সি ডার্ক ওয়েবের পিছনে রয়েছে, কেউ ধরতে পারেনি এটা কে অপারেট করে। এবং রিসেন্টলি আপনাকে এটাও বলছি, ভয়ানক বিষয়, তার জন্য মানুষ আরোই জয়েন করবে না। আমাদের কাছে যে লাইসেন্স থাকে বা কিছু থাকলো, বাট যারা সাধারণ মানুষ আছে কিছু না বুঝে ঢুকলো, তার আইপি দিয়ে ইউজ করে কোনো কিছু ড্রাগস পাচার হয়ে যাবে। এবার দেখা গেল কোনো এজেন্সির লোক এরকম না বুঝে কিছু ঘটছে, বা সেখানে কারা ইনভলভ আছে লেয়ারটাকে ব্রেক করার চেষ্টা করছে, ওরা যদি বুঝে যায়, ওরা অ্যানোনিমাস গিফট পাঠায় বাড়িতে, মানে কোনো একটা ফিঙ্গার, মানে এরকম শোনা রয়েছে ব্যাঙ্গালোর একজনের কাছে, আমি নট টেক দ্য নেম কেন সে পড়েছিল, বাট এটা রিয়েলিটি। আমি একটা কনফারেন্সে যাই, মানে কনফারেন্সের ক্লোজ ডোর কনফারেন্স, তো তিনি আমাকে আমাকে না মানে আমাদের সবাইকেই শেয়ার করছিলেন যে তিনি এরকম লেয়ার ব্রেক করতে গেছেন, তারা বুঝে গেছে, এবং তার বাড়িতে সাইমালটেনিয়াসলি 3 দিন অন্তর অন্তর এরকম মানুষের বডি পার্টস আসতো। সে তো আমরা দেখেছি জিও পলিটিক্সের ক্ষেত্রেও, একটা Okay. বড় দেশের জিও পলিটিক্সের ক্ষেত্রেও ডার্ক ওয়েবের ব্যবহার, এবং হ্যাঁ, সেখান থেকে একদম, প্রচুর একদম। রকম রকম বিভিন্ন রকম খারাপ জিনিস আমরা মানে এখন দেখেছি। বিষয়টা হয়ে গেছে না, কিছু একটা খারাপ হলে, যেমন কোয়েশ্চেন পেপার, এই যে কিছু 1-1.5 বছর আগে মানে নিটের কোয়েশ্চেন পেপার বা অন্যান্য এক্সামিনেশন গুলো ছিল, সেটা ডার্ক ওয়েবে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এটার মধ্যে একটা বড় চক্র, যেটা এখনো ব্রেক করা সম্ভব হয়নি। একজন সাইবার সিকিউরিটি অফিসার হিসেবে হুম। সামনেই 8 তারিখে রাজ্য সরকারের একটা পরীক্ষা আছে, হুম। এরপর ক্লার্কশিপ আসছে, মিসলেনিয়াসও হয়তো হবে, WBCS হওয়ার কথা। প্রশ্নপত্র লিক আটকানো যায় কিভাবে? দেখুন, মেইন হচ্ছে যে সার্ভারগুলোতে কোয়েশ্চেন উঠছে, এবার কোয়েশ্চেন একটা সেট হয় না, যতটুকু জানি একটা সেট হয় না, ডিফারেন্ট সেট থাকে, এবং কোন সেটটা সিলেক্ট হবে, যে সিলেকশন রয়েছে সেখানে যে পলিসিসগুলো মেনে চলা উচিত সেই অফিসগুলোতে, সেই যেখানে কোয়েশ্চেন বা সার্ভারটা রয়েছে বা যে সিস্টেম থেকে ওই কোয়েশ্চেন পেপারগুলো অ্যাক্সেস হচ্ছে, সেখানে কি আইএসও পলিসি, আইএসও যে আমরা কোম্পানির বিভিন্ন আইএসও সার্টিফিকেশন শুনি না, সেটা সার্টিফিকেটের বাইরে ফর দ্য সাইবার সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু পলিসিও ম্যাটার করে। সেই পলিসিটাকে বলা হচ্ছে আইএসও 2, সেটা পরে হচ্ছে আইএসও 27001-এর মধ্যে, মানে সেই অফিসের সিকিউরিটি কি হওয়া উচিত, মানে সেই সিস্টেমে যেটা রয়েছে সেটা আপডেটেড ভার্সন ইউজ করা হয় কিনা, যেটা হয় না বেশিরভাগ ক্ষেত্রে দেখি। দেখা গেল যে নতুন আপডেট আসে না আমাদের ফোনে, কি মনে করে আবার এখন আপডেট করবো, কিছুদিন পরে করি, তারপর আমরা নেগলেক্ট করি। সেই আপডেট, যে আপডেটগুলো এসে সেগুলো প্রপারলি আপডেট হয়েছে কিনা, পাসওয়ার্ড পলিসি মেনটেন হয় কিনা, যাকে ডেডিকেটেড ভাবে দেওয়া রয়েছে সে, তিনি ছাড়া, যেটা আমরা নর্মাল জায়গায় দেখি হিউম্যান এরার যেটা বলে আমাদের রিপোর্ট দিতে হয়, সাপোজ সে হয়তো জানে, সে তার পিওন বা পিএ বা যেই রয়েছে তাকে পাসওয়ার্ড শেয়ার করছে, সেও ইউজ করছে, সেখানে পলিসি রয়েছে কিনা, এবং যে কোনো সিস্টেমের তার একটা লগ থাকে, ওই লগ মনিটরিং হয় কিনা।
লগ মনিটরিং হলে কি হবে, কোথায় কখন কে লগ ইন করেছে সেটা জানা সম্ভব হবে। মানে ওই সিস্টেমের রেস্ট্রিকশন সব থেকে বেশি, এবং যে আইএসএমএস যে পলিসি আছে, ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এর যে পলিসি আছে সেই প্রপারলি মেনটেন হয় কিনা, যদি এটা এইভাবে দেখা যায় তাহলে সিকিউরিটির দিক থেকে মানে সাইবার সিকিউরিটি এন্ড থেকে কোয়েশ্চেন পত্রকে সিকিউরিটি দেওয়া সম্ভব। এবং আরেকটাও ব্যাপার হচ্ছে, যেসব অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে কোয়েশ্চেন পেপার রাখার জন্য তাদের সাথে কি চুক্তি রয়েছে, তাদের সাথে এনডিএ সাইন আছে কি না, মানে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। তো সেই সব অ্যাপ্লিকেশনগুলো তো কারোর থেকে পারচেসই করেছে থার্ড পার্টি ভেন্ডারের সাথে, তাদের সাথে প্রপারলি এনডিএ রয়েছে কিনা, এগুলো খুঁটিনাটি দেখলেই এই প্রবলেম হয়েছে কি হয়নি এটা ধরে নেওয়া সম্ভব। আচ্ছা, সারফেস ওয়েব, ডিপ ওয়েব আর ডার্ক ওয়েব এগুলোর মধ্যে পার্থক্য কি? যদি আপনি একটা সমুদ্রের তলায় একটা আইসবার্গ দেখেন, আইসবার্গের যে শেষটা পাহাড়ের মতো যদি শেষ হয়, ওই লাস্টের চূড়াটা হচ্ছে ডিপ ওয়েভ, তার বাকিটুকু হচ্ছে ডার্ক ওয়েভ। আর সারফেস ওয়েটা হচ্ছে, আপনি তো সমুদ্রের যদি সেটা সামনে একটা কাঁচের থাকে, সমুদ্রের উপরে যেগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সারফেস ওয়েভ। মানে ছবিটা ঠিক এরকম, মানে এই ইয়াহু ফেসবুক এগুলো যেটা দেখছি সেটা আমাদের সার্ভিস ওয়ের মধ্যে পড়ছে। এই যে বিভিন্ন ডার্ক সাইটগুলো রয়েছে, টর, অনিয়ন, বিভিন্ন ব্রাউজার যেগুলো ইউজ হচ্ছে, অনিয়ন ব্রাউজার, এবং যেখানে বিভিন্ন রকম ইললিগাল কাজকর্ম হচ্ছে ডার্ক ওয়েবের মধ্যে। ডিপ ওয়েবটা হচ্ছে ওর থেকেও ডেঞ্জারাস, সেখানে আইডেন্টিফাই করাই যায় না। সে দেখা গেল কোনো একটা বাজারে আপনার দেখা গেল সেখানে খুব বেশি হলে 20-22 হাজার টাকার বেশি জিনিসপত্র পাওয়া যায় না, এবং কোনো বাজার তো আছে যেখানে 2 লাখ টাকা 3 লাখ টাকার বেশিও ইউজ হয়, মানে জিনিসপত্র পাওয়া যায়। তো এটাই ডিফারেন্স। আপনি যদি সাধারণভাবে দেখেন, টেকনিক্যাল ওয়েতে বলতে গেলে অনেক রকম পার্ট আছে, সেটা নেটওয়ার্ক লেয়ার বা সিকিউরিটির উপর তাদের নির্ভর করে। ফোনে আছেন কে একবার দেখেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মহেশতলা কলকাতা 141 থেকে দেবাশিস ঘোষ কথা বলছি। বলুন। দেখুন, আমি একজন দৃষ্টিহীন, তো আমি এক জায়গায় মোবাইলের সিম নিতে গিয়েছিলাম। হুম। তারা আমাকে বলল, আপনার আধার কার্ড দিয়ে কোনো সিম নেওয়া যাবে না, আপনাকে এক্সট্রা 150 টাকা দিতে হবে, দিলে আপনাকে আমরা একটা সিম দিয়ে দেবো। আমি সেক্ষেত্রে প্রশ্ন করলাম, তো আমি যখন সিম নিতে পারবো না আমাকে সিম দেবেন? বললো অত কিছু জানা যাবে না, তাহলে আমার কাছে আসতে হবে না, অন্য জায়গায় চলে যায়। এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে, আমি এক জায়গায় গান ডাউনলোড করতে গিয়েছিলাম, জাস্ট সং ডাউনলোড করবো আমার পেন ড্রাইভ দিয়ে। তখন আমাকে বললো, না আধার কার্ড নাম্বার না দিলে আপনার এই গান ডাউনলোড করা যাবে না। আমি বললাম কেন, পেন ড্রাইভে গানের সঙ্গে আধার কার্ড? বলছে না, এখন আইন হয়ে গেছে, তো ওই আধার কার্ড দিতে হবে, আধার কার্ডের জেরক্স দিতে হবে, সেই আধার কার্ডটা দিলে, বা আপনার আধার কার্ডটা দিন আমি ছবি তুলে নিয়ে নিচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? দেখি, এই গান লোড করতে গেলেও কি এই আধার কার্ড প্রয়োজন হয়? আর সিম নেওয়ার ক্ষেত্রে কি আমাদের দৃষ্টিহীনদের জন্য কোনো সিম নেওয়া কি সম্ভব হয় না? বেশ, শুনতে থাকুন। প্রথম বিষয়বস্তু হচ্ছে, গান ডাউনলোড করতে আধার কার্ড কোনোদিনও সম্ভব না। আপনি যার কাছে গেছেন আপনার এই দুর্বলতাকে সে কাজে লাগানোর চেষ্টা করছে বলে আমার মনে হয়। আমি বলবো, আপনি নর্মাল কোনো দোকান ছাড়া যে কোনো অথরাইজ স্টোরে যান, যেগুলো সিমের, এয়ারটেল হোক, ভোডাফোন হোক বা জিও হোক, এদের যে অথরাইজ যে শপগুলো রয়েছে, সেখানে গেলে এই ধরনের বিষয়বস্তু একদমই না, একদমই বলবে না। তার জন্যই কিন্তু আধারের 3 ধরনের কেওয়াইসি রয়েছে, একটা হচ্ছে রেটিনা চেকিং, একটা ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক, 3টে ধরনের জিনিসই কিন্তু দেওয়া রয়েছে, এবং 5টা আঙুলের ছাপই রয়েছে। আপনার যদি এরকমও বিষয়বস্তু থাকে আধার কার্ডের ক্ষেত্রে যে আপনি দৃষ্টিহীন বলে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার অথেন্টিকেশন হবে, যদি আপনার হাতেও কোনো সমস্যা থাকে অন্যান্য ফিঙ্গার দিয়েও কিন্তু সম্ভব। ওর জন্য 5টা আঙুলের ফিঙ্গারপ্রিন্টই কিন্তু আধার কার্ডের এগেনস্টে নেওয়া। তো এক্ষেত্রে আপনি একদমই ভয় পাবেন না, আপনি অথরাইজ স্টোরে যান, গিয়ে আপনি এই সমস্যাগুলো বলুন এবং তাদেরকে বলুন। ডেফিনেটলি সিম তুলতে তো ডেফিনেটলি লাগবে আধার কার্ড, এবং আপনার কার্ডটাকেও আমি বলবো, যেহেতু আপনি যাকে ট্রাস্ট করেন, এইসব সিম তোলা হয়ে গেলে বা বাকি যেসব কাজকর্ম হয়ে যাওয়ার পরে আপনি আধারটা লক করে রাখবেন। বায়োমেট্রিক লক থাকে, আপনার যে পরিচিত যিনি রয়েছেন বা বাড়িতে আপনি যাকে ভালো মানে বিশ্বাস করেন তো তাকে বলে ওই আধারটাকে মানে ডিজিটাল লকটাকে করে রাখবেন, বায়োমেট্রিক লক যেটা করে, তাহলে আপনি অজান্তে আপনার সাথে কোনো রকম বিপদ ঘটবে না আধার রিলেটেড জিনিস নিয়ে। আমাদের ফেসবুক লাইভে বেশ কিছু প্রশ্ন আছে। মনীষা। ফেসবুক লাইভে প্রশ্ন আছে, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপেও প্রশ্ন আছে। এক্ষুনি আমরা বলছিলাম যে সিম প্রোভাইডার নিয়ে কথা। প্রশ্ন আছে, সিম প্রোভাইডার কোম্পানি যে সিম ক্যান্সেল করে অন্যকে রিইউজ করতে দেয়, যে নাম্বার অলরেডি ব্যাংক বা ইন্স্যুরেন্স সাবমিট করা আছে, পরে সেকেন্ড রিসিভারের কাছে মেসেজ বা কল আসে, বন্ধ করার উপায় কি? অলোক কুমার ঘোষ জানতে চেয়েছেন শালবনী থেকে। এটার মেন বিষয়বস্তু হচ্ছে, সেইগুলো এখনো লক করে দিই, সেই মানুষটার নাম্বারগুলো চেঞ্জ করেনি।
তো আমার কাছে ওটাই বলার ছিল, ফার্স্টেই এটার উত্তর বলা হয়ে গেছে যে যেটা আমার অফিসিয়াল নাম্বার থাকবে ওটা সারা জীবন আমার কাছে থাকবে, পাবলিকালি কিছু ইউজ হবে না। যেগুলো নাম্বার চেঞ্জ করা, মানে এখন যদি আমি আমার নিজের আধার নাম্বার, সেখানে সব জায়গায় যে ডকুমেন্টসে যে নাম্বার দেওয়া আছে সেটা যদি চেঞ্জ করতে যাই সেটাও একটা ডিফিকাল্ট জায়গা, এবং আগের মানুষের জিনিস যদি আসতে শুরু করে তো আমি বলবো ফর্দার নিজের সিকিউরিটির জন্য একটা জিডি করে রাখতে। বেশ, আমাদের ফেসবুক লাইভে কিন্তু এই মুহূর্তে 5.7K রয়েছে, মানে আমাদের সাথে আমাদের লিসনাররা, এবং শুধু লিসনার না, ভিউয়াররাও রয়েছেন। তাই বলছি যে যারা এখনো জয়েন করেননি, আর খুব বেশি সময় কিন্তু নেই, জয়েন করে চটপট করে আপনাদের প্রশ্নটা কিন্তু আমাদেরকে বলে দিন, যে আজকের যে অনুষ্ঠানটা, মানে সাইবার ক্রাইম স্পেশালিস্ট আমাদের সাথে রয়েছেন, এবং তাকে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করছি। মিস্টার মুখোপাধ্যায়, আপনার কাছে প্রশ্নের পরে রজত সুর করেছেন আমাদের ফেসবুকের কমেন্ট সেকশন থেকে। তিনি বলছেন, আমি টেলিগ্রামে ক্রিপ্টোকারেন্সিতে গুগল রিভিউ জব করতে গিয়ে 41K ইনভেস্ট করে স্ক্যামড হয়েছি। আমি কি আমার ইনভেস্টেড মানি রিকভার করতে পারবো যদি সাইবার ক্রাইমে রিপোর্ট করি? কি আপনার যদি করবো সেটা জানার। যদি 24 ঘন্টা চলে গিয়ে থাকে, যতদূর আমি দেখি ইনভেস্টমেন্ট স্ক্যামগুলো আস্তে আস্তে এই টাকাটা একদিনে না, ধীরে ধীরে অনেক দিন ধরেই নেয়। তো প্রথমে জবের জন্য 300 টাকা 400 টাকা ইনকাম করায়, তারপর 5,000 টাকা দিলে 5,500 টাকা করায়। তো এরকম করে আস্তে আস্তে টাকাটাকে বাড়তে শুরু করে, সেই মানুষের ক্যাপাসিটির উপর বিষয় করে। তো আমি বলবো যদি 24 ঘন্টা হয়ে থাকে তাও আপনি একবার সাইবার সেলে কথা বা রিপোর্ট করে দেখতে পারেন। সেটা আপনার সাইবার সেলে এখন এই মুহূর্তে গেলে হয়তো যদি 10-15 দিন 20 দিন পেরিয়ে যায় রিপোর্ট নেবে না। তো প্রথমে আপনি ওই এনসিআরপি পোর্টালে, যেটা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল, www.cybercrime.gov.in, এখানে আপনি রিপোর্ট করুন। আশা করি যদি ওই টাকাটা ডিজিটালি প্রেজেন্ট থাকে কিছু টাকা পেতে পারেন, যদি সব টাকা ক্যাশ হয়ে যায় তাহলে একটা টাকাও পাবেন না। আচ্ছা, বেশ, ক্রিপ্টোকারেন্সির প্রশ্নে আসবো, কতটা সেফ? ইয়াং জেনারেশন প্রচুর ক্রিপ্টোকারেন্সিতে ইউজ তো এখন ইন্ডিয়াতে লিগাল, আমি রাখতে পারি, বাট ইউজ ইজ ইন্ডিয়াতে লিগাল। ইন্ডিয়াতে তো ক্রিপ্টোকারেন্সি লিগাল না, আমি ওটা দিয়ে কিছু পারচেস করতে পারবো না, ওটা তো ক্রাইম। সেটার ক্ষেত্রে অনলাইনে কতটা অনলাইনে ক্রিপ্টো যারা করছে তো কোনো ইন্ডিয়ান কোম্পানি এটার উপর ইনভলভ নয় না, সেক্ষেত্রে তুমি বিদেশি কোনো কোম্পানিকে যদি বিশ্বাস করে সেটা জায়গা তৈরি করতে পারো, তার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু কোনোভাবে ইনভলভ নয়। আমরা যখনই আমাদের কোনো রকম সোশ্যাল মিডিয়া স্ক্রল করছি, দেখা যায় অনলাইন জবের বেশ কিছু অফার থাকে। অনলাইন জব, বাড়িতে বসে পার্ট টাইম জব, ওয়ার্ক ফ্রম হোম, এই সব কিছু থাকে। তাহলে এই অনলাইন জব কোনো লিঙ্কে গিয়ে করা, বা অনলাইন জব যেটা কিনা আমি সোশ্যাল কোনো মাধ্যমে পাচ্ছি, সেটা কতটা সেফ? ওই প্রথম অবস্থাতে বললাম না 300 টাকা, উনি যেটা বললেন ওই অনলাইন জবের ক্ষেত্রে ওই গ্রুপে জয়েন করায়, তারপর আস্তে আস্তে কিছু ওই সাবস্ক্রাইব করতে হবে কোনো ইউটিউব পেজ, কোনো প্রোফাইলে ফলো করতে হবে, কোনো ভিডিও বা কোনো পোস্ট থাকলে সেখানে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, করে স্ক্রিনশট পাঠাতে হবে। এটা করে ওই কিছু সামান্য কিছু টাকা ইনকাম হয়। অনেকেই এইভাবে ইনকামও করে ওই জায়গাতে দাঁড়িয়ে যায় যারা বুঝে গেছে। মানে ওইটার পর যেই বলে যে এরপর আপনার একটা যে টাস্কটা আছে সেটা হচ্ছে পেইড টাস্ক। তো আপনার এবার মানুষ যখন প্রথমে টাকা পেতে শুরু করে তখন দিলে তো ভালো, অল্পতে টাকাই আসছে। তো ওইটা ভাবলে আপনি ইনকাম ওয়ার্ক ফ্রম হোম মানে কি, আমি কাজ করব, কাজে রেখেছে পয়সা দেবে। তো আমার যদি পয়সা দিয়ে পয়সা পেতে হয় তাহলে তো ওটা রিস্ক। বেশ, সৌম্যদীপ ভূঁইয়া আর একটা প্রশ্ন করেছেন আমাদের ফেসবুক লাইভে। তিনি বলছেন, ইনভেস্টমেন্ট অ্যাপে ইনভেস্ট করলাম, হঠাৎ একদিন সেই অ্যাপটাই উধাও হয়ে গেল, এটা কি সাইবার ক্রাইমের আওতায় পড়বে? সেই অ্যাপটা যদি অথরাইজ থাকে, ওখানে যদি সবকিছু লিঙ্ক আপ থাকে ওনার প্যান নাম্বার বা বাকি সবকিছু দিয়ে, ডেফিনেটলি সেটা তো রিস্কেরই ব্যাপার। সেটা দেখতে হবে আরবিআই বা সেবি গাইডলাইন মেনটেন করছে কিনা। এথিক্যাল হ্যাকার হ্যাঁ। আমি কখন ব্যবহার করব? হ্যাকার ইজ নট আ ব্যাড গাই। হ্যাকার্স এথিক্যাল বা আনএথিক্যাল সেটা ডিফারেন্ট ওয়ে। হ্যাকার 3 টাইপসের হয়, হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট। তো হোয়াইট হ্যাট মানে যারা তার পুরো নলেজটাকে পজিটিভ দিকে লাগায়। গ্রে হ্যাট মানে যারা বোথ ওয়েতে কাজ করে। বোথ ওয়েতে কাজ মানে পারমিশন নিয়ে হ্যাক করে, তাকেও হ্যাকারই বলে। তো পারমিশন নিয়ে যারা হ্যাক করছে তাদেরকে গ্রে হ্যাট হ্যাকার বলা হচ্ছে। আর ব্ল্যাক হ্যাট হ্যাকার মানে যেটা হচ্ছে, এবার আমি বলছি আপনারা যে ফোন মানে আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করছেন সেগুলো তো কেউ সিকিউরিটি দেখছে, সেই সিকিউরিটি চেকিং হচ্ছে, তাতে ভিএপিটি হয়, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং। তো সেইগুলো কাজই এই গ্রে হ্যাটের লোকরা করে। আর ব্ল্যাক হ্যাট মানে হচ্ছে যার পুরো নলেজটাই নেগেটিভ দিকে কিছু স্ক্যাম করার জন্য সে ইউজ করছে, তাদের ব্ল্যাক হ্যাট বলে। আচ্ছা, আমরা যে এখন প্রায় দেখি, আমরা যখনই কোনো কিছু নিয়ে কথা বলছি বন্ধু বান্ধবদের সাথে, বা আমরা কোনো কিছু ভাবনা চিন্তাও যদি হয়তো করছি, সেটা দেখা যায় কিছুক্ষণ পরেই আমরা যখন সোশ্যাল মিডিয়াটা অন করছি, স্ক্রল করছি, সেইটা নিয়েই অ্যাড আসতে শুরু করলো।
তাহলে কি আমাদের ফোন অন থাকা মানেই সব অবশ্যই। ডেটা সব না, দিকে data ছড়িয়ে না, যাচ্ছে? সে তো আপনাকে শুনছে। এখন তো ফোন আপনাকে শুনছে। এখন তো ভয়েস কন্ট্রোলও চলে এসছে ফোনে। ভয়েস দিয়ে আপনি কন্ট্রোল করতে পারেন, ডোন্ট রিকোয়ার্ড ইউর ফিঙ্গার্স। সো ভয়েস কন্ট্রোল হচ্ছে, সিরিকে কল করছে কেউ, কেউ একে কল করছে, মানে বলছে হ্যাঁ সিরি। তো অনেকে এইভাবে কলও করছে, ড্রাইভ করতে করতে করছে, মানে মানুষ ফোন সবসময় আপনাকে শুনছে। তো যেটা হচ্ছে ওই অ্যাকসেপ্ট কুকি যে বিভিন্ন ওয়েবসাইটগুলোতে আমরা করে থাকি, হুম। তো সেক্ষেত্রে ওই ওয়েবসাইটের অ্যাডগুলোই আপনার কাছে আসবে। এটা কিন্তু ভয়ের কিছু না, মানে শুনে যেটা করছেন প্রোডাক্ট আপনাকে আরো ইজি ওয়ে করে দিচ্ছে। মানে আপনি কিছু একটা দেখবেন কোনো জায়গায়, শুধুমাত্র কথা বলার নয়, যদি আপনি কোনো একটা প্রোডাক্ট অন্য একটা সাইটে গিয়ে দেখেন, কিছুক্ষণ পর ফেসবুকে ওটা দেখবেন, ইনস্টাগ্রামেও দেখবেন, ফ্লিপকার্ট ওপেন করলে ওর আলাদা করে তলা অ্যাডভার্টাইজ দেখবে যে এত টাকা ডিসকাউন্ট। বিজনেস স্ট্র্যাটেজি। ফোনের কথায় আসি, শোনা যায় যে যত দাম দিয়ে ফোন কেনা হয় তার সিকিউরিটি তত বেশি স্ট্রং। সেটা কি আদৌ ঠিক? কম দামি ফোন আমাকে কম সিকিউরিটি দেবে এবং বেশি দামি ফোন আমাকে বেশি সিকিউরিটি দেবে, এটা কতটা সঠিক? এবার আপনাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আপনার বাড়িতে দুটো দরজা রয়েছে আর আপনার বাড়িতে একটা দরজা রয়েছে। তো আপনি দুটো দরজার মধ্যে প্রপারলি লক মেনটেন করেন না, তাতে আপনার দামি ফ্ল্যাট হোক বা কম দামি একটা ছোট কুঁড়ে ঘর হোক, তো দরজা তো যদি প্রপারলি লক না থাকে, বা দরজার তালার যদি কোয়ালিটি ভালো না থাকে, বা তালার যদি অবস্থা অনেক পুরনো হয়ে গিয়ে উইক হয়ে যায়, তো সেক্ষেত্রে তো আপনাকে চেঞ্জ করতেই হবে। তো সেখানে সিকিউরিটি তো লঙ্ঘন হবে। তেমনি মানে দামি ফোন বা ছোট ফোন বা অল্প দামি ফোন, তো সেক্ষেত্রে ডিপেন্ডিং অন দ্য সিকিউরিটি। এবার অনেকের প্রশ্ন থাকে আইফোন বেশি সিকিউরড না অ্যান্ড্রয়েড বেশি সিকিউরড। তো আমি বলবো অ্যান্ড্রয়েড ইজ একটা গেট, আর আইফোন হচ্ছে ক্লপসেবল উইথ দ্য গেট কোনো বাড়ির। তো যদি দুটো ক্ষেত্রেই যদি প্রপারলি লক না থাকে, সেটা দামি ফোন হোক কম দামি ফোন, দুটোই কম্প্রোমাইজড হবে। আচ্ছা, এরপর যে প্রশ্নটা সবার মাথায় আমাদের থেকে যায় যে সিকিউরিটির প্রশ্ন বললেই, এই যে আমরা মাঝে মাঝেই, আপনি একদম শুরুতে বলেছেন পাসওয়ার্ড মাঝে মাঝে চেঞ্জ করা, হুম, 2 স্টেপস অথেন্টিকেশন, এনেবল করা। এরকম কিছু বেসিক লাইফস্টাইল চেঞ্জেস আছে যে চেঞ্জেসগুলোর মধ্যে দিয়ে আমরা সেফ থাকতে পারি। আমাদের হাতে সময় খুব কম, আর 6 মিনিট পাবো আপনাকে, যদি এই লাইফস্টাইল চেঞ্জেসের কিছু স্টেপস আমাদের বলে দেন। একদম। ফার্স্ট, মানে আমি পরপর বলছি। ফার্স্ট, গুগলে সার্চ করছি, কারণ আমরা একটা স্পেলিং চেক করতে গিয়েও বা কিছু করতে গিয়েও গুগলের ওপর ভরসা, মানে বাবা মার পর কাউকে জিজ্ঞেস করতে গেলে গুগল কি করে। তো ফার্স্ট HTTPS প্রোফাইল ছাড়া, মানে ওয়েবসাইট ছাড়া কোনো কিছুর মধ্যে ঢুকবো না। সেকেন্ড, কোনো অপরিচিত মানুষের সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হব না। মানে কানেক্টেড হলেও সে যদি কিছু জিনিসে ইনফ্লুয়েন্স করে, আমি সেখানে কানেক্টেড থাকলাম, তুই আমার লাইক শেয়ার কর, ওইটুকুই। ইনফ্লুয়েন্স হব না সহজে, বা তার কথায় কোনো বিশ্বাসযোগ্যতা আনবো না। থার্ড পয়েন্ট হচ্ছে, যত সোশ্যাল মিডিয়া সাইটগুলো রয়েছে 2 স্টেপ অথেন্টিকেশন এনেবল করাটা ম্যান্ডেটারি। প্রাইভেসি সিকিউরিটিটা ওই 2 স্টেপ অথেন্টিকেশনের উপর বেস করে। এবার অনেক মানুষ হচ্ছে হোয়াট ইজ 2 স্টেপ অথেন্টিকেশন? এই যে আপনার ব্যাংক থেকে বা আপনার কার্ড থেকে পাসওয়ার্ড দিয়ে আপনি টাকা তুলছেন, বা আপনার ফোনে ওটিপি আসছে, তেমনি সেমই কেউ যদি আপনার নাম্বার বা আপনার প্রোফাইলটা ক্রেডেন্সিয়াল দিয়ে কোথাও লগ ইন করতে চায়, এই 2 স্টেপ অথেন্টিকেশনই আপনার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে বাঁচাবে। এরপরের যে পয়েন্টটা আরও বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফোন যেটা ভুল করে মানুষ, ফোন পুরনো হয়ে গেলো বিক্রি করে দিই। এটা একদমই করবেন না, কারণ আপনি মনে করছেন ফোনের কোনো ডিজিটাল ডেটা ইরেজ হয় না। ডিজিটাল ডেটা এরেজ হয় না, সব প্রেজেন্ট থাকে। একটা ফোনের মেমোরিতে একটা ইন্টারনাল মেমোরি, একটা এক্সটার্নাল মেমোরি, যেটা সার্ভারে আছে। ফটোকপি বোথ ওয়েতেই হয়। তো আপনি যদি ফোনটা বিক্রি করে মনে করেন যে আপনি সেফ, এরকম প্রচুর রিকভারি টুলস আছে যদি কোনো মানুষ মনে করে, এবং এগুলো সব এই ধরনের কাজেই ইউজ হয়। ফোনটা রিকভারি, আবার আপনি বিক্রি করছেন কেন? পার্টসগুলোকে ইউজ করবে, ওর মেমোরিটাও থাকবে। এবার আপনি বলছেন ফরম্যাট করলে ডেটা উড়ে গেল, একদমই না, রিকভার করা সম্ভব। তো ফোন যদি চেঞ্জ করার মুড থাকে, তো এই দিয়ে আবার নেবেন না। যেটা খারাপ হয়ে গেছে সেটা কিন্তু কারোর হাতে তুলে দেবেন না। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। মানুষ এটা প্রচুর ভুল করছে এখন, কারণ ডিজিটাল ডেটা কোনো দিন উড়ে যেতে পারে না। তাহলে ওটা কোথাও ডিসকার্ড না করবে কোথাও। কিভাবে? ডিসকার্ড, দেখুন ফরম্যাট করার অনেক অপশনস রয়েছে। ডিব্যান্স বলে একটা টুল আছে, ডিব্যান, তো সেটা দিয়েও ফরম্যাট করা যায়। আমার মতে সব থেকে সেফ, কেন এত খরচা করে এত কিছু করবে বিক্রি করার আগে, তো ফোনটা না বিক্রি করাই বেটার। কারণ আমার ওটার মধ্যে ডিজিটাল অনেকের পার্সোনাল ডেটা থাকতে পারে, পার্সোনাল পিকচার্স থাকতে পারে, পার্সোনাল চ্যাট থাকতে পারে, যেটা সবটাই কিন্তু কম্প্রোমাইজড হতে পারে।
একটা খুব ছোট্ট প্রশ্ন, যাব, সময় খুব বেশি নেই। আমরা যে বিভিন্ন অ্যাপ ইনস্টল করি হুম। সেক্ষেত্রে অনেক কিছুর পারমিশন চাই, ফটোর পারমিশন চাই, Permission তো সবকিছু। এখন তো আমরা কি সেই পারমিশন গুলো এখন দেবো? একটা নট আক্স ফর নো ট্র্যাকিং বলে কিছু একটা লেখা উপরে আসে এখন, রিসেন্টলি দেখছি। তো বিষয়টা হচ্ছে পারমিশন না দিলে তো আপনাকে ইনস্টল করতেই দেবে না, পারমিশন তো দিতেই হবে। তো ওর জন্যই বললাম অ্যাপ্লিকেশনগুলো ইউজ করুন, যদি কাজে না লাগে সেটাকে পুষবেন না। আর হচ্ছে তার মধ্যে যদি কোনো পারচেসের জন্য কার্ড ডিটেলস বা কিছু অ্যাড করে থাকুন, পারচেস বা কাজটা হয়ে যাওয়ার পর ওগুলোকে রিমুভ করে দিন। ফেসবুকে শুধু নয়, পুরো সোশ্যাল মিডিয়া জুড়েই এরকম প্রচুর অ্যাপ আছে যে অ্যাপে সহজে টাকা রোজগার করা যায়। ফেসবুকের সাথে মানে অ্যাপ্লিকেশনের মধ্যে বলছেন নাকি? অ্যাপ্লিকেশনের মধ্যে মধ্যে? এবং সোশ্যাল মিডিয়াতেও এমন অনেক হ্যাঁ। অ্যাপ আছে যেগুলোতে টাকা রোজগার করা যায়। আমরা দেখি বিভিন্ন বিজ্ঞাপন আসে, লাইক করুন, শেয়ার করুন, টাকা রোজগার করুন। কোনো কোনো মানি অ্যাপ আছে যেগুলোতে গেম খেললে টাকা আসে এবং অবশ্যই টাকা আসে প্রথম দিকে, তারপরেই স্ক্যামটা হয়। এই ধরনের অ্যাপ মানুষ চিনবে কি করে? ইম্পসিবল। আমি যদি আজকে নর্মালি কোনো একটা অ্যাপ অথরাইজড করে দিই, কোনোভাবে সেটাকে চোখে থেকে ডিজিটালি কোনো কিছু ওয়েবসাইটও দেখে বোঝা সম্ভব নয় যে এটা স্ক্যামই করবে আমার সাথে। স্ক্যামটা হয় কি, সেই পারফরমেন্সটার উপর ডিপেন্ড করে। সাপোজ একটা নর্মালি পুরী হোটেলে বুকিং করতে গিয়ে স্ক্যাম হচ্ছে, সে প্রথম অবস্থায় তো 5,000 টাকা নিয়েছিল, আমি কি ভাবলাম বুকিং হয়ে গেছে। তো তারপরে কি করলাম, আমি সব দিতে শুরু করলাম, প্রতিদিন সে আমার টাকা চাইছে। তো এরকম তো হতে পারে না, এরকম হতে পারে বিশ্বাসযোগ্যতা কোথায় আছে, প্রথম দিন অল্প নিল, আবার বললো আপনারা আসার পর নেবেন। তো এরা কি করে, প্রথম দিন পর আপনার ওই রুমটা আরও প্রেশার বেড়ে যাচ্ছে। এদের উদ্দেশ্যই থাকে কোনোভাবে হচ্ছে মানুষের কাছ থেকে টাকাটা কিভাবে আদায় করবে। এইসব মানি অ্যাপ বা এই গেমিং অ্যাপগুলো, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফেক। কারণ টাকা দিয়ে সবাই যে, তাহলে তো মানে সবাই ইনভেস্ট করে খেলতে শিখে গিয়ে টেকনিক্যালি বুঝে যেত। বেশ, আমাদের সময় আর একদম হাতে নেই। মৌসুমী মনীষাকে টাটা বলতে হবে সঙ্গে স্পেশালিস্ট থেকে। তবে সঙ্গে স্পেশালিস্ট থেকে টাটা বলবো ঠিকই, কিন্তু আমরা কিন্তু টাটা বলবো না। আমাদের সাথে এতক্ষণ ছিলেন বিশিষ্ট অতিথি, আমাদের সাইবার ক্রাইম বিশেষজ্ঞ সাম্যজিৎ মুখোপাধ্যায়। তার থেকে জেনে নিয়েছি আমরা বিভিন্ন খুঁটিনাটি, যে ঠিক কি করব কি করব না, এখনকার ডিজিটাল যে যুগ চলছে সেখানে দাঁড়িয়ে কোনটা ঠিক কোনটা ভুল, কিভাবে বুঝবো কিভাবে বুঝবো না, সেই সব কিছুই জেনে নিয়েছি। যারা লাস্টের দিকে টিউন করেছেন বা লাস্টের দিকে আমাদের ফেসবুক জয়েন করেছেন, তাদের জন্য বলে দিই, আমাদের 100.1 FM যে পেজটা রয়েছে, 100.1 FM গোল্ডের পেজ, সেখানে গিয়ে কিন্তু আপনি এই লাইভটাকে আপনি কিন্তু দেখতে পাবেন রেকর্ডেড হিসেবে। সেখানে গিয়েও আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। কিংবা আকাশবাণী কলকাতার অ্যাপে। ঠিক তাই।